নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম শুভধর। গল্পের আসর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের তৈরি সমস্ত ধরনের কন্টেন্টে কোনো রকম যান্ত্রিক বা এআই এর ব্যবহার করা হয়নি। পুরোটাই মানুষের দ্বারা তৈরি বা নির্মিত। শুনতে থাকুন গল্পের আসর। উফ, আজকে বড্ড বেশি গরম পড়েছে। আহ, আমি আর ভিড় ঠেলে ঘুরতে পারছি না। এবার বাড়ি ফিরে চল। দূর, এই তো সবে এলাম। মেলা থেকে তোর কিছু কেনাকাটা করার নেই? আমি তো যাই দেখি তাই পছন্দ হয়ে যাচ্ছে। আরে বাবা, বাড়ি থেকে মিথ্যে বলে বের হয়েছি, তাই আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। আইসক্রিম খাবি? আমার তরফ থেকে ট্রিট। বাহ, তবে কারণটা কি? না দেখ, মানে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে তোর ঠোঁটে হাসির ঝিলিক লেগেই রয়েছে। কিরে, প্রেম টেম করছিস নাকি? সেই সৌভাগ্য আমার এই জীবনে হবে না রে। তাহলে এইসব দামি ঘড়ি, নতুন ব্রেসলেট, এগুলো কোথা থেকে আসছে? তুই কি সবাইকে নিজের মতো মনে করিস? মানে কি বলতে চাইছিস? তেমন কিছু না। থার্ড পার্সনের থেকে উপহার বা লটারি কোনোটাই লাগেনি। একটা পার্ট টাইম জবে জয়েন করার পর থেকেই নিজের হাত খরচটুকু স্বচ্ছন্দে উঠে যাচ্ছে। কই, আমাকে তো একবারও কাজের কথাটা জানাসনি। সত্যি কথা বলতে গেলে কাকু তোকে নিয়ে খুব পজিটিভ। তোর বাড়িতে যাতায়াত করার সুবাদে খুব অল্প দিনের মধ্যেই আমি যেটা বুঝতে পেরেছিলাম, তুই যত ভালো ছাত্রী হোস না কেন, বাইরে গিয়ে নিজে থেকে উপার্জন করাটা তোর অভিভাবকরা ভালো চোখে মেনে নেবেন না। তার উপর আবার অফিসে তোর সিভিটা সাজেস্ট করার পরই হুট করে সেখান থেকে রিজাইন দিলে আমার ওপর খারাপ ইমপ্রেশন পড়তে পারে। সব কিছু মিলিয়ে মনে হলো চুপ থাকাই শ্রেয়। সরি, রাগ করিস না। দূর, আমারও তোকে একটা খবর দেবার আছে, কিন্তু সেটা নাগরদোলায় ওঠার পর বলবো। তুই তো জানিস আমার একটুখানি হাইট ফোবিয়া আছে। তুই আমার মন রাখতে এটুকু সহ্য করতে পারবি না? আমার ভুলের জন্য যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কিন্তু না, আর কিন্তু কোনো কিন্তু নয়। আমি সঙ্গে থাকতে তোর কিচ্ছু হতেই দেব না। আয়, আমাদের বন্ধুত্বের আজ 8 বছর পূর্ণ হলো। সেখানে সামান্য একটা চাকরির জন্য এতদিনের বন্ধুকে তুই ভুল বুঝবি? দূর, সেসবের কোনো মানেই হয় না। আমার কাছে আমাদের ইমোশনটাই সবচেয়ে বেশি দামি। আহ, ব্যথা লাগছে পুষ্পিতা। অমন হিড়হিড় করে টানছিস কেন? দাঁড়া। সাবধান, তোর শরীরে আঘাত লাগলে কিন্তু আমি আবার নিজেকে স্থির রাখতে পারবো না। তুই ছাড়া এই পৃথিবীতে আমার মনের কথা শোনার মতো তো আর কেউ নেই। তোর চোখ মুখের ভঙ্গিমা কেমন অস্বাভাবিক ঠেকছে। জানিস, আমার অনেক দিনের শখ ওই যে ওই ওই বড় নাগরদোলাটা। ওটার ওপর উঠলে ওখান থেকে সবাইকে ঠিক কতটা ছোট দেখায় সেটা উপভোগ করব। দাদা, 2টো টিকিট দেবেন, তাড়াতাড়ি আয়, রাইড এক্ষুনি শুরু হবে। আমার কথাটা একবার শোন। শক্ত করে ধরে বস। ইয়ে ইয়ে, এত নড়াচড়া করিস না, আমাদের খাঁচাটাই সবচেয়ে বেশি দুলছে। লীনা, আমার উন্নতিকে তুই হিংসে করিস? কি আবোল তাবোল কথা বলছিস? হাই স্কুলে পড়ার সময় তোর বাবার দোকানে নববর্ষের একবার হালখাতা করতে গিয়েছিলাম। কাকিমার মুখে শুনেছিলাম তোর চেয়ে অঙ্কে আমি 5 নম্বর বেশি পাওয়ায় তুই নাকি একটা গোটা দিন না খেয়েছিলিস। কিন্তু কেন? মানে আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো। হুম, একদম না। এক্ষুনি বাঁচতে চাইলে সব কিছুর উত্তর এক্ষুনি দিতে হবে। আমার মাথাটা কিরকম ঘুরছে, বমি পাচ্ছে। বেশ, আমি বরং একটু উঠে দাঁড়িয়ে চারপাশটা লক্ষ্য করি। হ্যাঁ, তুই বস,
ভালো করে ধরে বস। প্লিজ প্লিজ এই পাগলামিটা বন্ধ কর, আমরা যে কোনো সময় পড়ে যেতে পারি। এই আচ্ছা, একটা কথা বল, এখান থেকে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, তাই না? হ্যাঁ, তোর মনে কোনো সন্দেহ আছে? তুই লকটা খুলছিস কেন? হেল্প হেল্প, রাইটটা থামান, আমি নামবো। চিৎকার করে কোনো লাভ নেই। সবাই ভাববে এটা অতিরিক্ত আনন্দের বহিঃপ্রকাশ। চিৎকার করিস না, বস। আমি নাগরদোলা থামান, একজন নিচে পড়ে গেছে। থামান। বিভাস, এক কাপ চা দিস তো। চা কফি কোনোটাই হবে না, চিনি শেষ। গতকাল বললেই হতো কলেজ থেকে ফেরার পথে। মোবাইলটা শোপিসের মতো সাজিয়ে না রাখলে কতবার ফোন করেছি সেটা ঠিক টের পেতিস। সরি, সিলেবাস শেষ করার চাপ চলছে রে, তাই অন্যদিকে মন বসাতে পারছি না। ওহ, এই হয়েছে আরেক জ্বালা। ব্যস্ত থাকার সময় সবই একসাথে যেন বেজে উঠবে। তুই ফোনটা রিসিভ কর, আমি বরং গিয়ে দেখছি কে এলো। মোবাইলটা হাতে নিতেই খুব স্বাভাবিক সুরে বলে উঠলাম, অফিস থেকে ফোন করেছে, হয়তো ওভারটাইমের কথা বলবে। সুতরাং এর চেয়ে দরজার বাইরে কি অপেক্ষা করছেন সেই খবরটা বেশি চমকপ্রদ হতে পারে এই আশায় ছুট লাগালাম। বছর 50 কি 55 এক ভদ্রলোক ছলো চোখে হাতে একটা খবরের কাগজ নিয়ে হাজির হয়েছেন। পরনে খাকি রঙের শার্ট ইন করা, কালো প্যান্ট আর পায়ে বুট জুতো, চোখে মোটা ফ্রেমের চশমা, গাল ভর্তি দাড়ি আর কাঁধ পর্যন্ত উস্কো খুস্কো চুল। আমাকে দেখা মাত্রই হাত জোর করে অস্ফুটে নমস্কার জানালেন। আপনাকে তো ঠিক চিনলাম না। এটা কি ডিটেকটিভ আদৃশ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, ওনার সাথে কি প্রয়োজন? আমি কিংসুক ধর, দমদমের ঘুঘুডাঙ্গার বাসিন্দা। পরশুদিন রাতে আমার মেয়ে অপঘাতে মারা যায়, কিন্তু আমার ধারণা ওটা অ্যাক্সিডেন্ট নয়, পূর্ব পরিকল্পিত খুন। ও আচ্ছা, বেশ, ভেতরে আসুন। নমস্কার, বলুন কি সাহায্য করতে পারি? ভদ্রলোকটি টেবিলের ওপর খবরের কাগজটি মেলে ধরে বলতে আরম্ভ করলেন, গত পরশু চড়ক মেলায় নাগরদোলা থেকে পড়ে গিয়ে এক যুবতীর মৃত্যু ঘটেছে। এই খবরটা নিশ্চয়ই জানেন। সেই মেলাতে একই সময় আমার মেয়েও উপস্থিত ছিল, কিন্তু ওর মৃত্যুটা হয়েছে মুখে রক্ত উঠে। বিষয়টা অদ্ভুত না? দুজন যুবতীই কেন মারা গেলেন? তার পরিবর্তে কোনো যুবকও তো অসুস্থ হতে পারত। তাহলে কি ধরে নেব কেউ ওদের সাথে খারাপ আচরণ করেছিল? আমার মেয়ে ভীষণ রকচটা স্বভাবের, মনে যা আসে তাই মুখ দিয়ে বলে ফেলে। সেই প্রতিবাদের কারণেই কি ওকে বা ওদেরকে এভাবে চুপ করিয়ে দেওয়া হলো? মেলায় যাওয়ার সময় সঙ্গে কে ছিল? ওর বেস্ট ফ্রেন্ড লিনা, ভদ্র ঘরের মেয়ে, ব্যবহারও অমায়িক। আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠান পূজা পার্বণে ওর নিমন্ত্রণ থাকে। ওর উপর আমার কোনো সন্দেহ নেই। পুষ্পিতা যে রক্তবমি করছে সেটাও ওর ফোনেই জানতে পারি। আমার নির্দেশ অনুযায়ী গাড়ি ভাড়া করে হাসপাতালেও নিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু ডাক্তারবাবু জবাব দেন প্রাণটা মাঝপথেই শেষ হয়ে গিয়েছে। মেয়েটা এখনো ট্রমার মধ্যে আছে, লোকজন দেখলে ভয়ে আঁতকে উঠছে। আপাতত হাসপাতালে ভর্তি। পুষ্পিতার সৎকারের সময় শেষ দেখা করতে আসায় বারংবার অজ্ঞান হয়ে যাবার কারণে
সেই যে হাসপাতালে গেল এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আপনার মেয়ের বডিটা পোস্টমর্টমে পাঠালে বিষয়টা বুঝতে আমাদের একটু সুবিধা হতো। সেই রিপোর্টও আছে। এই বলে ভদ্রলোক পকেট থেকে আরেকটা কাগজ বের করে সামনে রাখলে আদৃশ ঝটপট তাতে চোখ বুলিয়ে জবাব দেয়, এতে তো সন্দেহজনক কোনো উপাদানের উল্লেখ পর্যন্ত নেই। এদিকে দে দেখি। পুষ্পিতা বেশ কিছু বছর আগে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিন্তু আমাদের কাছ থেকে কিছুই গোপন রাখেনি। খোঁজখবর নিয়ে দেখলাম পরিবার সুশিক্ষিত, ছেলেটি পড়াশুনোতেও তুখোড়। ইচ্ছে ছিল স্বনির্ভর হলেই বিয়ের কথা তুলব, তবে ওদিক থেকে সেই অবকাশটুকুও মেলেনি। ছিল পাস্ট টেন্স, এখন সম্পর্কটা না থাকার কারণ? ওদের দুজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি। এইটুকু বলে ভদ্রলোক কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। আমাদের সঙ্গে যত লুকোচুরি খেলবেন আসল সত্য ততদিন আড়াল থাকতে বাধ্য। ছেলেটি যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের, আর আমরা মধ্যবিত্ত। ওর মা সমানে সমানে মেলামেশা করতে পছন্দ করেন। আমার মেয়ে একবার ওই বাড়িতে সকলের সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়েছিল ঠিকই, কিন্তু আরে ঠারে বুঝিয়ে দেওয়া হয় সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আপনি কি এই মৃত্যুর পিছনে ওনাদের কোনোরূপ ভূমিকা থাকার সন্দেহ করছেন? না না, সেই ঝামেলা বহুদিন পূর্বেই মিটে গিয়েছে। বর্তমানে যে যার নিজের মতো। মেলায় অনুপ্রবেশের পর ওনারা কোন কোন স্টলের সামনে দাঁড়িয়েছেন, কি কেনাকাটা করেছেন, এমনকি কাদের সাথে কথাবার্তা বলেছেন, সেই বিবরণ সবিস্তারে জানতে পারলে ভালো হয়। আমি ক্লাবের সেক্রেটারি হবার দরুন এই প্রথমবার মেলার মাঠে সিসিটিভি ক্যামেরা বসাবার উদ্যোগ নিয়েছিলাম। বডিটা পোস্টমর্টেমে পাঠাবার পর থেকে সেই দৃশ্য কমপক্ষে 10 বার প্রত্যক্ষ করেছি, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু ধরা পড়েনি। এই নিন, এই পেন ড্রাইভে গোটা দিনের সমস্ত ঘটনাবলী কপি করা আছে। অনেক ধন্যবাদ। আপনি পেশাগতভাবে কি করেন? মার্বেল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। সেলফ মেড? না না, আমার ঠাকুরদার দামি পাথর সংগ্রহ করার শখ ছিল। সেখান থেকে সকলের বাড়িতে যখন লাল মেঝে ঠাঁই পেল, আমাদের বাড়িতে তখন সর্বপ্রথম সাদা মেঝে বসানো হয়। তারপর আমার বাবা এই লাইনের লাভ লোকসান কতখানি সেই হিসাব কষে অতি কষ্টে ব্যবসাটা দাঁড় করিয়েছেন। সেই অঙ্কের খাতিরে আর যাই হোক, আপনাকে অন্তত মধ্যবিত্ত বলা চলে না। এসব বাদ দিন। পুষ্পিতা ম্যাডামের ক্ষতি করতে পারে এমন কারো নাম বলতে পারবেন? ওর নিজের দাদাই তো বোনের সুখ দেখলে জ্বলে উঠত। দুজনের মধ্যে বয়সের পার্থক্য কতখানি? প্রায় 10 বছরের। অভিভাবক হিসেবে আপনাদের কাছে কে বেশি আদরের? অবশ্যই মেয়ে। হ্যাঁ, এবার হয়তো আপনারা আমাদের পেরেন্টিংয়ের উপর আঙুল তুলতে পারেন, কিন্তু কোনো সন্তান যদি বারংবার একই ভুল করতে থাকে তা কতক্ষণ ঠান্ডা মাথায় সহ্য করা যায়? ছেলেটা 32 বছর বয়সেও সংসার চালানোর জন্য একটা কানাকড়ি জোগাড় করতে পারেনি। এদিকে বন্ধুদের সাথে ফুর্তি করতে যাওয়ার সময় আলমারি খুলে জিনিসপত্র চুরি করতে ওস্তাদ। পুষ্পিতা তাতে বাধা দিলে আমাদের চোখের সামনে মেয়েটার গলা টিপে ধরেছিল। এতদিন জানতাম মানুষ পরম শত্রুর মৃত্যুতেও অন্তত এক বিন্দু চোখের জল ফেলে, অথচ ওই কুলঙ্গরটা নিজের বোনের মৃত্যুতে খুশি হয়ে মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি করার সময় এক নাগাড়ে বলে গিয়েছে সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে একটা নাম কমল। উনি কি মানসিকভাবে সুস্থ? অসুস্থ হবার কোনো লক্ষণ আমাদের চোখে পড়েনি। বাকিটা আপনারা যখন ওই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যাবেন তখন যাচাই করে নেবেন। বেশ। ওনার পরে আপনাদের আর কাকে সন্দেহ হয়? আমার দিদি
সোমাশ্রী সাহার উপর। কি ব্যাপার দিদি? দইতা বলল তুমি নাকি গতকাল রাত থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ। ভাইয়ের বউয়ের রান্না কি মুখে রুচ্ছে না, নাকি শ্বশুরবাড়ির জন্য মন কেমন করছে? তুমি যদি অনুমতি দাও, আমি না হয় আবার ওনাদের সাথে কথাবার্তা বলে তোমাকে শ্যামনগরে পৌঁছে দিয়ে আসতে পারি। ওখানে বস। এই বাড়ির ভাগ বাটোয়ারার বিষয়ে আমার তোর সাথে কিছু কথা আছে। বাবা মৃত্যুর আগেই সজ্ঞানে সবটা আমার নামে লিখে দিয়েছিলেন, সুতরাং পুরনো কাসুন্দি ঘাটতে আমি রাজি নই। এই এক নীতি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে বজায় থাকবে তো? সন্দীপন যদি ভালো মানুষ হবার চেষ্টা করে, তাহলে ওকে ওর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার প্রশ্নই উঠবে না। বেশ, তা ভালো মানুষের সংজ্ঞাটা কি একটু শুনি। অন্তত পক্ষে তার পিসির মতো হওয়া চলবে না। দেখ, বিগত কয়েক বছর ধরে এত লাথিঝাঁটা খেয়েছি যে গায়ের চামড়াটা মোটা হয়ে গেছে। এসব কথায় আগের মতো চোখ ফেটে জল বার হয় না। অনশন ভঙ্গের জন্য আমায় কি করতে হবে সেটা বলো। সম্পত্তির 70% যেন সন্দীপনের নামে লিখে দেওয়া হয়। একটা কথা মনে রাখবি, বৃদ্ধ বয়সে কিন্তু ওই ছেলেই রোজগার করে তোদের মুখে ভাত জোটাবে। এ বাড়ির মেয়ে বউরা কখনো বাইরে গিয়ে রোজগার করেনি, আর ভবিষ্যতেও করবে না। ঈশ্বরের আশীর্বাদে স্থাবর অস্থাবর যা কিছু আছে তাতে আমার মেয়ের ভাত কাপড়ের কোনো অভাব হবে না। আচ্ছা, তোমাকে বিয়ের সময় যত গহনা দেওয়া হয়েছিল সেগুলো কার কাছে রয়েছে? সেটা জেনে তুই কি করবি? তোর কি লাভ? দেখ, আইন অনুসারে সেগুলো স্ত্রীধন। আমার ইচ্ছে হলে নিজের কাছে রাখবো, নইলে বিলিয়ে দেব। কিন্তু তোকে আমি এত কৈফিয়ত দিতে বাধ্য নই। তাহলে আমরাও আর তোমার জন্য চাল ফোটাতে পারবো না। নিজের ব্যবস্থা দেখে নিও। কিংসুকবাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ও হ্যাঁ, দুঃখিত। আপনার দিদিকে কাঠগড়ায় দাঁড় করানোর কারণ কি? ওর আশকারা পেয়েই আমার ছেলেটা এমন শয়তান প্রতিপন্ন হয়েছে। নিজের সংসারটা তো শত চেষ্টা করেও ধরে রাখতে পারেনি, তাই অন্যের সন্তানকে কুপথে পরিচালনা করে সেই প্রতিশোধ পূর্ণ করছে। বিষয়টা একটু খুলে বলুন। ওর বিয়ের সময় পাত্রের বাবা 22 লাখ টাকা পণ চেয়েছিল। আমার বাবা বেশ কিছু জমি জমা বিক্রি করে 18 লাখ টাকা দিতে সফল হয়েছিলেন। এরপর ব্যবসায় মন্দা দেখা দিলে চারপাশে ধারবাকির পরিমাণ এত বেড়ে যায় যে সেই প্রতিজ্ঞা পূর্ণ করার আগেই বাবা বিভিন্ন রোগে জর্জরিত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান। সুতরাং দাবি মেটানোর ভার পড়ল আমার উপর। আমি ধার বাকি পরিশোধ করার পর রক্ত জল করা খাটুনিতে 2 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমার স্ত্রী এটা মেনে নিতে পারেননি। একটা সময় মনে হয়েছিল এতগুলো বছর পেরিয়ে যাবার পরে হয়তো ওদিক থেকেও টাকার চাহিদা মিটে গিয়েছে, কিন্তু না। হঠাৎ করে একদিন সকালবেলা ব্যাগপত্র সমেত দিদিকে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো। জামাইবাবুর পায়ে ধরে আর কয়েক মাস সময় চেয়েছিলাম, কিন্তু উনি বললেন একমাত্র ছেলে ওই বাড়িতে মানুষ হলেও আমার দিদির আর কোনো জায়গা হবে না। পরবর্তীতে পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারি টাকার হিসেবটা সংসার ভেঙে যাবার একমাত্র কারণ নয়। দিদির বাইরে অন্য কোনো মানুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ওর স্বামীর কানে সেই খবর যেতেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ নিজের ছেলেকে কাছে না পাওয়ার আক্ষেপটা আপনার জ্যেষ্ঠ সন্তানকে দিয়ে পূরণ করছেন। ওর মাথায় কখন কি চলে তা বোঝা মুশকিল। মেয়েটার মুখ থেকে রক্ত বের হচ্ছে সেই খবরে বুক চাপড়ে কান্নাকাটি করল, অথচ যেই মাত্র পোস্টমর্টেমের প্রস্তাব উল্লেখ করলাম তখনই থানা পুলিশের বিষয় বিগড়ে বসে। শুধুমাত্র আপত্তি ছিল নাকি ভয়? সম্মান হারাবার ভয়। ডিটেকটিভ হায়ার করার ক্ষেত্রে ওনার কি মতামত? আমি কাউকে কিছু না জানিয়েই এখানে এসেছি।
বেশ, আগামীকালের মধ্যে সবাইকে প্রস্তুত থাকতে বলবেন। আমরা যে কোনো সময় ওই বাড়িতে হাজির হতে পারি। ভদ্রলোক ঘাড় নেড়ে ইতিবাচক উত্তর দিলেন। বিভাস, ডায়েরিটা নিয়ে আয়। এই যে, এখানে আপনার সন্দেহের তালিকায় থাকা ব্যক্তিদের নাম, ঠিকানা ও বাদবাকি যা যা বিবরণ আছে লিখে ফেলুন। মিতার বন্ধু বান্ধব ও প্রাক্তন প্রেমিকের সম্বন্ধে কিছু জানা থাকলে সেটাও লিখতে ভুলবেন না। কিংসুকবাবু নিজের ফোন দেখে ধীরে সুস্থে সবটা সাজিয়ে দেওয়ার সময় আদ্রিস আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আজকালকার দিনে যা কিছু হয় সবটাই মোবাইলে, সুতরাং শেষ কবে কখন কার সঙ্গে কি বিষয়ে কথা বলেছিলেন এগুলো জানাটা খুব দরকার। হ্যাঁ, এই নিন পাসওয়ার্ড 329946 বাবা, আপনি পুষ্পিতা ম্যাডামের মোবাইলটাও আনতে বলেননি? ওর মায়ের অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে। বারবার তাকে অন্যের ভরসায় রেখে বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়, তাই সমস্ত তথ্য সামগ্রী একেবারে জমা রেখে গেলাম। সাবধানে যাবেন। ভদ্রলোক পুনরায় নমস্কার জানিয়ে প্রস্থান করতেই নীরবতা ভঙ্গ করে বলে উঠি, এই আমার না একটা বিষয় খুব খটকা লাগছে। ভদ্রলোকের কাছ থেকে যা কিছু চেয়েছি অথবা চাইতে পারতাম তার সবটাই কিন্তু আগে থেকে গুছিয়ে রেখেছিলেন। তাহলে কি অঘটন ঘটতে পারে এরকম কোনো নিশ্চয়তা ছিল? এটা যে আমার মাথাতেও আসেনি তা নয়। কনিষ্ঠ সন্তান বিয়োগের পরেও এত ঠান্ডা মাথায় গুছিয়ে কথাবার্তা বলা যথেষ্ট কঠিন। সকালে এর চেয়ে বেশি চিন্তা ভাবনা করার মতো আর সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে তৈরি হয়ে সামান্য কিছু খেয়ে দিয়ে অফিসের দিকে বেরিয়ে পড়ি। আদৃশের ক্লাস একটু বেলার দিকে থাকায় ও পরে বের হবে। এদিকে অফিসে ঢুকতেই সুরজদা পেছন থেকে হাঁক দিলেন, বিভাস, তোকে আমি দুবার ফোন করেছিলাম, একবারও কল ব্যাক করার সময় হয়নি? না, আসলে সকালে একটা নতুন কেস এসে পড়ায় ভাবলাম যা কিছু জানার অফিসে এসেই শুনবো। দমদমের মেলা, নাগরদোলা থেকে পড়ে গিয়ে অঘটন আর মেলার কর্মীদের অসতর্কতা, এই বিষয়গুলো মাথায় রেখে চটপট একটা লেখা রেডি করে ফেল। লাঞ্চ ব্রেকের আগে স্যারের টেবিলে জমা দিতে হবে। গাইডেন্সের প্রয়োজন হলে এই খবরটা পড়ে নিস। এনে এই কি ব্যাপার বলো তো, গ্ল্যামারাস ওয়ার্ল্ড ছেড়ে হঠাৎ বাস্তবের মাটির খবর নিয়ে ম্যাগাজিনের পাতা ভরাচ্ছ? বাজারে এটাই এখন হট টপিক। এইটুকু বলে মুচকি হাসি দিয়ে সুরজদা নিজের ডেস্কের দিকে এগিয়ে যেতেই আমিও খাতাপত্র খুলে বসলাম। তবে মাথার মধ্যে সকালের প্রশ্নোত্তরগুলো বিষয়টাকে ক্রমশ অন্যদিকে নিয়ে যেতে থাকে। দরজাটা হা করে খুলে বসে আছো যে, কারো আসার কথা আছে নাকি? হ্যাঁ, পুষ্পিতা আসবে। রোদ থেকে বাড়ি ফিরেই তো হাতের কাছে লেবুর শরবত না পেলে চিৎকার চেঁচেমেচি করতে থাকে, তাই আর কি। দইতা, এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। অপরাধী ঠান্ডা মাথার কারিগর, সে খুব ভালো করেই জানতো পুষ্পিতা আমাদের সফট কর্নার, তাই ওকে করে আমাদের দুর্বল হতে বাধ্য করছে। রক্তের স্বাদ বড় ভয়ঙ্কর, একবার অন্যায় করে পার পেয়ে গেলে ক্রমাগত আড়াল থেকে প্রাণহরণের চেষ্টা জারি থাকবে। আমার মেয়েটার বদলে তো কেউ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারতো। তুমি কি চাও তোমার মেয়ে উপর থেকে আমাদের এই দুরবস্থা দেখে আরো কষ্ট পাক? না, ও এমনি অনেক যন্ত্রণা সহ্য করেছে, মরার পরেও শরীরটা কাটাছেঁড়া করা উচিত হয়নি। দিদি কোথায়? আমি তো তাকে তোমার আশেপাশে থাকতে বলেছিলাম। পুষ্পিতার ঘরে বসে ওর জিনিসপত্র ঘেঁটে দেখছে। কেন? কার অনুমতি নিয়ে ওই ঘরে ঢুকেছে? এটা তো দিদিরও বাড়ি, আমি বাইরের মেয়ে হয়ে তাকে আটকাবো কোন সাহসে? ওই ঘরে এমন কোনো সূত্র লুকানো থাকতে পারে যা ডিটেকটিভের হাতে পড়লে খুব সহজেই আসল সত্য উন্মোচন করা সম্ভব। দিদি নিশ্চয়ই সেসব লুকানোর চেষ্টা করছে। বাইরের লোকেদের সামনে নিজেদের ঘরের ঝগড়া বিবাদ নিয়ে
আলোচনা না করাই মঙ্গল। আমি পুষ্পিতার খুনিদের যথাযথ শাস্তি দিতে সব কিছু করতে রাজি আছি, এবং তুমি যদি কোনোভাবেই খুনের সাথে জড়িত থাকো তাহলে তোমাকেও শেষ করতে দুবার ভাববো না। এটা থ্রেট মনে করলে বলবো এখনো সময় আছে, সবটা স্বীকার করে ফেলো, আর পাগলামি মনে করলে বলবো শোকের বহিঃপ্রকাশ। ঘড়িতে সময় সন্ধ্যা 6:20। আজ কাজের চাপ থাকায় অন্যান্য দিনের তুলনায় বাড়ি ফিরতে যথেষ্ট লেট হবে। তবে মনটা একটা বিষয় বড্ড খচখচ করছে। আদৃশ আমাকে ফেলেই ওই ভিডিও ফুটেজ চেক করতে বসবে না তো? সুতরাং অফিস থেকে বেরিয়ে আজ কারোর সাথে দাঁড়িয়ে দুদণ্ড গল্পগুজব করার বদলে সোজা বাস স্ট্যান্ডের দিকে ছুটে যাই। মোটে 45 মিনিটের রাস্তা। ক্লান্ত শরীরে চেনাগুলিতে এসে যেই মাত্র কলিং বেল চাপতে যাব তার আগেই দেখি দরজাটা খুলে গেল। মুখটা মন ফ্যাকাশে হয়ে গেল কি করে? কেসটা নিয়ে কিছু ভেবেছিস? না, আগে ফ্রেশ হয়ে আয়। চিকেন পকোড়া অর্ডার করা আছে, যতক্ষণে এসে পৌঁছবে তার আগেই চা হয়ে যাওয়ার কথা। তারপরে একসঙ্গে বসে ক্লু খুঁজব। মোট কথা, খাটাখাটনির পর হাতের কাছে এমন সাজানো গোছানো খাবার পাবো শুনলেই ঠোঁটের হাসিটা আরো চওড়া হয়ে যায়। স্নান সেরে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম, কিরে, খাবারটা এসেছে? কিন্তু আমাদের এক্ষুনি একবার দমদমে যেতে হবে। কিংসুকবাবু ফোন করেছিলেন, ও বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়েছে। আমরা সঠিক সময় না গেলে নাকি বড়সড় প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। এসব শুনে মেজাজটা একটু বিগড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি। এর ফলস্বরূপ আদৃশ যে আমাকে একা ফেলে নিজেই বেরিয়ে পড়তে পারে সেই সম্ভাবনা প্রবল। সুতরাং খিদে চেপে রেডি হয়ে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই। ভদ্রলোকের বাড়ি স্টেশনে যথেষ্ট কাছাকাছি হওয়ায় হাঁটা পথে মাত্র 12 মিনিট মতো সময় লেগেছিল। 156 নম্বর। হ্যাঁ, ঠিক জায়গায় এসেছি। ফোনের ফ্ল্যাশ লাইট জেলে নম্বর প্লেটটা মিলিয়ে নেওয়ার পর কলিং বেল চাপলাম। বাড়ির চারপাশে উঁচু করে পাঁচিল দেওয়া, মেইন গেটের ওপর মানি প্ল্যান্ট গাছ সাজানো। ভেতরে ঢুকতেই বাম দিক ঘেঁষে সরু কঞ্চি দিয়ে বেড়া বানিয়ে একটা চারা গাছ পোঁতা হয়েছে। এত দূর আসতে কোনো সমস্যা হয়নি তো? না, তবে ফোনে কোন সাক্ষ্য প্রমাণের কথা বলছিলেন সেটা এখনো ক্লিয়ার হয়নি। আজ সকালে যেই মুহূর্তে আপনাদের সাথে দেখা করতে যাই, আমার দিদি তখন থেকে শুরু করে আমার বাড়ি ফিরে আসা পর্যন্ত এতখানি সময় পুষ্পিতার ঘরে কি যেন খুঁজে বেড়াচ্ছিল। বাধা দিতেই আমাকে খুন করার হুমকি দেয় এবং আমার স্ত্রীর নামে অত্যাচারের মিথ্যা অভিযোগ দায়ের করবার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে কয়েকটা চিঠি পুড়িয়ে ফেলেছেন। সেগুলো কোথা থেকে এলো, কে পাঠিয়েছে, কিচ্ছু জানি না। আজকের দিনে দাঁড়িয়ে কেউ কেনই বা চিঠি লিখে ওর সাথে যোগাযোগ করতে যাবে? ভেরি সাসপিশিয়াস ক্যারেক্টার। কিন্তু এমন উগ্র রূপ এর আগে কারোর সামনে প্রকাশ পায়নি। আমার মনে হয় ওনার কাউন্সিলিং প্রয়োজন। আপনাদের ডেকে আনার পূর্বে ডাক্তারবাবু এসেছিলেন। তার সামনে বসা তো দূরস্থ, অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। এদেশে পাগলের কোনো কঠিন শাস্তি হয় না, তাই কিছুদিনের জন্য সাজবদল করতে পারলেই যে আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব সেটা খুব ভালো করে বুঝে গিয়েছেন। যাকে একটা ঘরের ব্যবস্থা করে দিন। প্রথমে আপনার স্ত্রীর সাথে জিজ্ঞাসাবাদ পর্বটা সেরে নেওয়া যাক। ভদ্রলোক আগে থাকতেই একটা ঘর পরিষ্কার করে রেখেছিলেন, সুতরাং আমাদের সেখানেই বসতে দেওয়া হলো। দেওয়ালে সাজানো রয়েছে প্রেম করা সার্টিফিকেট, মেডেল, উলের পুতুল ও আরও বেশ কিছু ঘর সাজাবার রঙিন সামগ্রী। জানলার শিকগুলো জং পড়া, ওপরে যত্রতত্র মাকড়সার জাল আর কালির দাগ। বিছানার পাশে একটা কাঠের ড্রয়ার দেখতে পেয়ে আমি সেটা সবেমাত্র হাত দিয়েছি আর অমনি আদৃশ চোখ পাকিয়ে ধমক দেয়, কেউ আসছে। ইতিমধ্যে হালকা হলদে রঙের সুতির শাড়ি পরে দরজার কাছটায় গৃহকর্ত্রী এসে উপস্থিত হয়েছেন দেখে আদৃশ অস্ফুটে
তাকে সামনের চেয়ারে বসতে বলল। নমস্কার, আমি দৈতাধর। আমি আদৃশ চৌধুরী, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট বিভাস রায়। নমস্কার। আচ্ছা, এই সার্টিফিকেটগুলো কার? ওই কোনার সার্টিফিকেটটা সন্দীপন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওর স্কুলের মধ্যে প্রথম হওয়ার জন্য শুভেচ্ছা বার্তা হিসেবে পেয়েছিল। আর এটা? পুষ্পিতা স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনে মেঘনাদ বদের প্রমীলা চরিত্র সাজার দরুন জিতেছে। কিংসুকবাবুর কাছ থেকে জানতে পারি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার সময় পুষ্পিতা ম্যাডামের বেশ ভালো স্কোর ছিল। তা সেই রেজাল্ট ঘরে ফেলে রেখে ধুলো জমানোর পরিবর্তে চাকরি বাকরি খোঁজার চেষ্টা করলেই তো পারতেন। বর্তমানে চাকরির বাজার কিরূপ দুরবস্থা চলছে সেটা তো কম বেশি সবাই জানে। খবরের কাগজ খুললে দেখা যায় কোনো স্টাফ অন্যায়ের প্রতিবাদ করে মালিকের বিরুদ্ধে সবর হলেই তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি আসে, নয়তো সকলের অজান্তেই তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা চলে। এর চেয়ে 2-4টে টিউশন করা যথেষ্ট সম্মানের। আমাদের তো আর টাকা পয়সার অভাব নেই। ঘরে বসে হাতের কাজ শিখলেও তো বিয়ে করে পরের বাড়িতে গেলে মান বাড়বে। এখন এসব সেকেলে ভাবনা চিন্তা পুষে রেখেছেন? স্বাধীনতার ফল যে কি ভয়াবহ হতে পারে তা প্রতিটা মুহূর্তে চোখের জলে টের পাচ্ছি। ওকে যদি শিকল দিয়ে ঘরে বেঁধে রাখতে পারতাম তাহলে হয়তো প্রাণটুকু অকালে চলে যেত না। বিপদের সম্ভাবনা কি দরজা জানলা বন্ধ করে রাখলেই এড়ানো যায়? বাস্তবতা সম্পর্কে কোনো কালেই ওর কোনো ধ্যান ধারণা ছিল না। সারাক্ষণ বইয়ে মুখ বুজিয়ে একটা কল্পনার জগতে ভেসে থাকত। যে কয়টা বন্ধু বান্ধব জুটিয়েছে সবাই স্বার্থপর। অনেক তো খবর পেয়েও শেষ দেখা করতে আসেনি। আর লীনা বলে মেয়েটাকে তো আমার কোনো কালেই খুব একটা সুবিধে লাগতো না। একবার ওর ব্যাগ থেকে আমার গোপালের সোনার বাঁশি উদ্ধার করা হয়েছিল। চোর ধরা পড়তেই সে কি বিভৎস নাটক, মাথা ঠুকে মেঝে রক্তে ভাসিয়ে দিল। আমার স্বামী ভোলা ভালা মানুষ বলেই সেই যাত্রায় ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়নি। এত বড় খবরটা কিংসুকবাবু বেমালুম চেপে গেলেন? ওই মেয়ে বন্ধুত্বের খাতিরে পুষ্পিতার কাছ থেকে নিত্য নতুন দামি জিনিস হাতিয়ে নিত। তাহলে ধরে নিতে হবে লীনা ম্যাডাম আপনার কন্যা সম্পর্কে এমন কিছু জানেন যা প্রকাশ পেলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বান্ধবীর প্রেমিকাকে যে বশ করতে পারে তার চরিত্রের দৃঢ়তা আছে বলে তো আমি অন্তত মনে করি না। হাসপাতালের কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করলেই জানা যাবে। রিনা অসুস্থ হওয়ার ভান করে আইনের জাল কেটে বেরোবার চেষ্টা করছে মাত্র। আপনার 2 সন্তানের মধ্যে সবচেয়ে কাছের কে? সন্দীপন। সে কি? আপনার স্বামী যে বললেন ওকে নাকি কেউ 2 চোখে সহ্য করতে পারে না। ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে অতনু নামের ছেলেটার ভূমিকাই প্রধান। 2 পরিবার মিলিত হওয়ার আগেই এমন করে কোথায় কত সম্পত্তি আছে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো, যে সন্দীপন বিবাহে মত দিতে বেঁকে বসে। অন্যদিকে আমার স্বামীও ছক কষেছিলেন, একবার মেয়ে গোত্রান্তর হলে ওনাদের একটা জমি উপহার স্বরূপ পুষ্পিতার নামে লিখে দিতে বলবেন। কথা ভালোবাসার চেয়ে পাওনা গন্ডার পাল্লাটা বেশি ভারী হয়ে যাচ্ছিল। বর্তমানে ওই ছেলের সাথে লীনা দেবীর যোগাযোগ রয়েছে? জানি না। আপনার হাতে দাগটা কিসের? ওহ, এটা গাছে জল দিতে গিয়ে কঞ্চিতে ছিঁড়ে গেছে। পুষ্পিতা ম্যাডামের ডেড বডিতেও বাম হাতের উপর ঠিক একই জায়গায় এরূপ ক্ষতচিহ্ন পাওয়া যায়। অর্থাৎ আপনার বক্তব্য মা হয়ে আমি নিজের মেয়েকে খুন করেছি? এক্ষুনি এত জোর দিয়ে বলা মুশকিল। ভদ্রমহিলা বিরক্ত হয়ে আমাদের সামনে থেকে উঠে যেতেই কিংসুকবাবু তড়িঘড়ি করে কোনো সমস্যার সৃষ্টি হলো কিনা তা জানতে ছুটে আসেন। আমার স্ত্রী যদি কোনো দুর্ব্যবহার করে থাকেন তার হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, হাত জোর করে ক্ষমা চাইছি। দয়া করে কেসটা মাঝপথে ছেড়ে দেবেন না। আপনার জ্যেষ্ঠ সন্তান বাড়িতে আছে? ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, একেবারে গোঁয়ার।
লাভ লোকসানের হিসেবটা না হয় আমাদের উপরেই ছাড়লেন। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ভদ্রলোক বার দুয়েক আমাদের দিকে আর চোখে তাকিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। বিভাস, দইতা ম্যাডামের স্মৃতিতে যে সিঁদুরটা ছিল তা ভালো করে লক্ষ্য করেছিস? হ্যাঁ, কিন্তু তুই হঠাৎ এই সাজগোজের বিষয় নিয়ে এত কৌতূহল প্রকাশ করছিস কেন? আদৃশ প্রশ্নের উত্তর না দিয়ে মৃদু হেসে ওর ডান দিকের আসবাবপত্রগুলোর ওপর চোখ বোলাতে শুরু করে। কিছু খুঁজে পেয়েছিস? ভেতরে আসুন। আমার মতো কুলাঙ্গার আপনাদের কোনো কাজে লাগতে পারে, বলুন। ছেলেটির চোখ মুখ অস্বাভাবিক রকমের শান্ত। ফিটফাট জামা কাপড়, চুলে জেল দেওয়া, গা থেকে আতরের গন্ধ বের হচ্ছে, আর বুক পকেটে একটা পেন গোঁজা। কোথাও বেরোচ্ছিলেন বুঝি? মেলায় যাব। উনির মৃত্যুর কারণ খুঁজতে? হ্যাঁ, একমাত্র দাদা হিসেবে এটা কিন্তু কর্তব্যের মধ্যেই পড়ে। বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। আদৃশ ও আমি একে অপরের দিকে তাকালাম। এই মেলায় যা খরচাপাতি হবে সেই টাকাটা নিশ্চয়ই আপনিই দেবেন। হ্যাঁ, কিন্তু আপনারা কেমন করে জানলেন? বাহ, কোনো ঝুটঝামেলা ছাড়াই সুবিশাল সম্পত্তির মালিক হতে চলেছেন, আর সেই আনন্দে একটু ট্রিট দেবেন না? আমি কাউকে খুন করতে চাইনি। পুষ্পিতা ম্যাডাম বাড়ি থেকে বের হওয়ার আগে শেষবারের মতো আপনার ঘরে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছে, কি দরকার, সেসব কিছুই জানায়নি। এর সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন? ওকে যে কেউ চিরতরে শেষ করে ফেলতে পারে সেই অনুমান ছিল না। আমি তো ভাবতাম সন্দীপন ধর ছাড়া পৃথিবীর সকলে ওকে খুব ভালোবাসে। বাবাও তাই বিশ্বাস করতেন। ওনার ব্যবসার হিসেবপত্রের দিকটাও বোনই দেখাশোনা করত। দাঁড়ান, এটা কবে থেকে চলছে? বোন কলেজে পড়াকালীন সময়ে বাবা ওকে দিয়ে মালপত্রের হিসাব লেখালেখি করাতেন। সেখান থেকেই ওর মাথায় টাকার লোভ জন্মায়। পড়াশোনা শেষ করে একটা পার্ট টাইম জব খুঁজছিল, কিন্তু বাড়ি থেকে কেউ কোনো সাপোর্ট করেনি। আপনি তো আধুনিক মনস্ক, বোনের জন্য লড়াই করলে ওর ভবিষ্যৎ নিশ্চয়ই অন্যরকম হতে পারত। পিসি ওর সাথে মিশে মনটা আগেই বিষিয়ে দিয়েছিল। আমার দাদুর উইলের কারণে সে এই বাড়ির একটা অংশও পায়নি। এই ক্ষোভ শ্বশুর বাড়ি থেকে আসার সময় তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলতে থাকে তার মনে। অতনু নামের কারোর সঙ্গে আপনার বর্তমানে যোগাযোগ রয়েছে? বড় লোকের বিগড়ে যাওয়া সন্তান, ওর গলায় ঝুলে পড়লে বোনকে 2 দিনের মধ্যেই শেষ করে দিত। আমার বোনের সাথে একই কলেজে পড়ার সুবাদে আমি লোক লাগিয়ে ওর সম্বন্ধে খোঁজখবর নিয়েছিলাম। গরিব ঘরের মেয়েদের প্রেমের জালে ভুলিয়ে দামি উপহার টুপহার দিয়ে বিবাহের প্রতিশ্রুতি সহ ফ্ল্যাটে নিয়ে যেত। তারপর আসলে চাহিদা মিটে গেলে মেয়েগুলোকে অমন ছন্ন ছাড়া অবস্থায় রাতের অন্ধকারে ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে বাইরে বার করে দেয়। আর তারপর যাতে কোনো দিক থেকেই যাতে যোগাযোগ না করা যায় সেই জন্য নাম্বারটাও ব্লক করে রাখত। আমার কথা বিশ্বাস না হলে ওখানকার সোসাইটির দারোয়ানকে আপনারা এনকোয়ারি করে দেখতে পারেন। সে বেচারা ক্ষমতার কাছে নত হয়ে এগুলোর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। পরবর্তীতে মেয়েগুলোর কি অবস্থা হয়েছে? ওদের দিক থেকে কান্নাকাটি অনুনয় যাই আসুক না কেন, ছেলেটির উপর মিথ্যা চাপ সৃষ্টি করা হচ্ছে এই বলে পুলিশের কাছে ডায়েরি করার ভয় দেখিয়ে সব চুপ করিয়ে দিত। টাকা নিয়ে মধ্যস্থতার ব্যাপারও থাকতে পারে। গরিব মানুষের কাছে টাকা পয়সার চেয়েও আত্মসম্মান বোধটা তো অনেক বেশি দামি। পরিবারের বাইরের লোক জানাজানি হলে মেয়েটার কখনো বিয়ে দেওয়া সম্ভব নয়, এই ভেবে তার অভিভাবকরাও হয়তো একটা সময়ের পর সবকিছু ধামাচাপা দিয়ে দিতেন। ছেলেটির বাবা মা সবটা জানার পরেও সঙ্গত দিয়ে গিয়েছে। ওর পরিবারের লোক যতটা ক্লাসি সেজে থাকে আদপে ততটা মোটেই নন। ছেলেটির বাবা একবার জাল নোটের কারবার করতে গিয়ে জেল খেটে এসেছে। ওর মা পেশায় বেলি ডান্সার। কলকাতার বিভিন্ন নাইট ক্লাবের মেম্বারশিপ নেওয়া আছে। অর্ধেক দিন স্বামী স্ত্রী আলাদাই থাকেন। ডিভোর্সের প্রসঙ্গ উঠলে মোটা টাকা খোরপোশ দিতে হবে সেই ভয়ে ভদ্রলোক জোড়াতালি দিয়ে সংসারটা কোনো মতে ধরে রেখেছেন। এই কথাগুলো আপনার পরিবারের সবাই জানেন? বললেও বিশ্বাস করবে না, তাই তথ্যগুলো অপাত্রে দান করতে চাইনি। আপনার সঙ্গে পরে আরেকবার আলোচনায় বসতে হবে। ঠিক আছে, এবার তাহলে আসি।
আচ্ছা, আপনার বাড়ি থেকে মেলার দূরত্ব কতখানি? অটো করে গেলে আধ ঘন্টার পথ। ঠিক আছে, সাবধানে যাবেন। কোনটা যদি বাইরের কেউ করে থাকে তাহলে সম্পত্তির মালিকানা বিয়োগের তালিকায় দ্বিতীয় টার্গেট হলেন আপনি। এরপর যথারীতি কিংশুকবাবু এসে কোনো প্রকার বিচার বিবেচনা ছাড়াই সন্দীপনকে দোষী হিসেবে থানায় নিয়ে যাওয়ার জন্য আদৃশের কাছে বিভিন্ন অযৌক্তিক বার্তালাপ শুরু করলে আদৃশ একটু বিরক্তির সুরে জবাব দেয়, আপনি নিজেও কিন্তু আমাদের সন্দেহের তালিকায় বহির্ভূত নন। আপনাদের কাজে ব্যাঘাত ঘটানোর চেয়ে বিষয়টা সহজ করে তোলার জন্যই সন্দীপনকে কড়াকড়িভাবে চার্জ করতে বলছিলাম। বাজে কথা ছেড়ে সোমাশ্রী দেবীকে এখানে ডেকে দিন। বুঝিয়ে সুঝিয়ে পাঠাতে একটু সময় লাগবে। বেশ, আমরা অপেক্ষায় রইলাম। এরপর প্রায় 15 মিনিট পর ফিরে এসে ভদ্রলোক জানালেন, দিদি এ ঘরে আসতে নারাজ। আপনারা যদি দয়া করে ওর ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ পর্বটা সেরে আসেন তাহলে সুবিধা হয়। আদৃশ নিজেও ভদ্রমহিলার ঘরটা ঘুরে দেখতে চাইছিল, কিন্তু ওনার সম্পর্কে এখনো পর্যন্ত যা কিছু শুনেছে তাতে বিষয়টা যে খুব একটা সহজ প্রতিপন্ন হবে না সেটা বুঝতে পেরে এতক্ষণ ধরে মাথার মধ্যে কথার জাল বুনছিল। হাওয়ায় আঙুল নাড়ানো দেখেই সেটা টের পেয়েছিলাম। এদিকে অতিরিক্ত চালাকির দরুন নিজের জেদ বজায় রাখতে গিয়ে সামনের তরফ থেকেই যখন সুবর্ণ সুযোগ আসে আমরা এক বাক্যে সেই প্রস্তাবে সায় দিই। এদিক থেকে সোজা এগিয়ে বাম দিকের ঘরে যাবেন। আপনি ওদিকে কোথায় চললেন? ভদ্রলোকের ঠোঁট দুটো অজানা ভয় কাঁপতে দেখে পরিস্থিতি সামাল দিয়ে বললাম, আমাদের কথাবার্তার মধ্যে তো ওনাকে প্রয়োজন নেই। আদৃশ চোখ টিপে ইশারা করলেও ওর মতের বিরোধিতা করায় দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোকের দেখিয়ে দেওয়া এই ঘরের সামনেটায় গিয়ে থামলাম। ভিতরে আসতে পারি? আমার সম্বন্ধে যা যা শোনার ছিল সবটাই তো শোনা হয়ে গিয়েছে। তাহলে খালি হাতে এসে দয়া দেখানোর কি প্রয়োজন বলুন তো? আসুন, হাত করা নিয়ে আসুন। আমি জেল খাটতে প্রস্তুত। স্নেহ, মায়া, মমতা এত কিছু দিয়ে একমাত্র ভাইয়ের ছেলে পুলেদের মানুষ করে যে পাপ আমি করেছি তা তো ক্ষমার অযোগ্য, তাই না? আমরা আপনার সঙ্গে অন্য একটি বিষয়ে কথাবার্তা বলতে ইচ্ছুক। খুব বেশি সময়ও নেব না। ভদ্রমহিলা চোখের ইশারায় সোফাতে বসতে বললেন। ঘরটা বেশ সুন্দর গুছিয়েছেন। বিয়ের আগে উপরতলায় থাকতাম, ওটাই এখন ভাইয়ের শোয়ার ঘর হয়েছে। এই বাড়িতে আসার পর আপনার শ্বশুর বাড়ির থেকে কেউ কোনো যোগাযোগ করেননি? আমার হাজবেন্ড প্রতি রাতে একবার করে ফোন করে খোঁজ নেন। উনি কি আপনার সঙ্গে সংসার করতে ইচ্ছুক? ওর কাছে অভিভাবকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচ্য। ও বাড়ি থেকে যখন আমাকে তাড়িয়ে দেওয়া হয় তখন খালি ও প্রতিবাদের চেষ্টা করেছিল, কিন্তু আমার হয়ে জোর গলায় কোনো দাবি জানাতে পারেনি। আপনি কি বাদবাকি জীবনটা এখানে থাকবেন বলেই মনস্থির করে ফেলেছেন? হ্যাঁ, মেরুদণ্ডহীন পুরুষের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। কিংশুকবাবু যে আপনার উপস্থিতি ভালোভাবে মেনে নিতে পারছেন না। ভাই যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাহলে পথে নেমে ভিক্ষে করতে রাজি আছি। আপনার ব্যবহার আচার আচরণ দেখে মনে হচ্ছে এই পরিবারের মানুষগুলোর সম্বন্ধে এমন কিছু আপনি জানেন যার দরুন আপনাকে কেউ উত্ত্যক্ত করার সাহস পায়নি। ভদ্রমহিলা মৃদু হেসে মাথা নত করলেন। আপনারা চা খাবেন? হলে মন্দ হয় না। ঘরের এক কোণে রান্নাবান্নার সরঞ্জাম সাজানো রয়েছে, অর্থাৎ একই ছাদের তলায় বসবাস করলেও তার ভাই ন্যূনতম ভার নিতেও নারাজ। আদা দেব? কড়াকড়ি করুন। আপনার বিবাহিত জীবন কত বছরের? সঠিকভাবে মনে নেই আমার। আপনার সন্তানের বয়স কত? পুষ্পিতার চেয়েও ছোট। আসলে আমার পেটে বাচ্চা এলে না নাড়ি পেঁচিয়ে মারা যেত। 4টে বাচ্চা হারাবার পর শেষেরটা অতি কষ্টে বড় করে তুলেছি। তাকে ছেড়ে থাকার কষ্টটা। কিসের দুঃখ? ছেলেটা বোকার মতো আমার সাথে ঘর ছাড়লে তো পৈতৃক সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হতো। আমার শাশুড়ি মাও সেই সুযোগে ছেলের আরেকটা বিয়ে দিতেন, দিয়ে নতুন বৌমা ঘরে তুলতেন।
একমাত্র ভাইজির সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? পুষ্পিতা যে মেলায় গিয়েছে এটা ওর বাবা মা একেবারেই জানতো না। মেয়েটাকে তো কখনো মন খুলে কারোর সঙ্গে মিশতেই দেয়নি। লুকিয়ে চুরিয়ে তাও বা একটা যা প্রেম করেছিল, ভাগ্যের দোষে সেটাও বেশি দিন টিকলো না। চা হয়ে এসেছে। সোমাশ্রী দেবী ফুলের ডিজাইন করা ট্রেতে বিস্কুট আর চানাচুর সাজিয়ে আমাদের সামনে রাখলেন। পুষ্পিতার ঘরটা ভালো করে সার্চ করে দেখুন, কোনো সূত্র পেলে আমাকে জানাতে ভুলবেন না যেন। আদৃশের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। আমি সেই ফাঁকে চায়ের কাপ তুলে সবেমাত্র ফু দিতে যাব, আর ভদ্রমহিলা ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলে উঠলেন, চাটা খাবেন না, মানে? ওটায় কড়া ডোজের ঘুমের ওষুধ মেশানো আছে। ভদ্রমহিলার চাহনি ও বক্তব্য এতটাই বীভৎস লাগছিল যে হাতটা সামান্য কেঁপে উঠতেই খানিকটা গরম চা আমার গায়ে ছলকে পড়ে। এরকম বিকৃত রসিকতার কারণ কি? বাড়িতে নিরামিষ রান্না হলে পুষ্পিতা সকলের নজর এড়িয়ে আমার কাছে এসে পাত পারত। অতএব ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হলে বা সেই ইচ্ছে আমার থাকলে সেটা আমি অনেক আগেই করতে পারতাম। পোস্টমর্টম রিপোর্টে যে ওষুধের চিহ্ন পাওয়া যেতে পারে সেই ভয়তেই বাইরে নিয়ে যাবার ছক কষেছিলেন। পুষ্পিতা এর আগেও আমার ঘরে ঢুকে আমার ড্রয়ার থেকে ঘুমের ওষুধ বের করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল। গোটা পাড়া সেই কথা জানে, সুতরাং আমার দিকে আঙুল তোলার কোনো প্রশ্নই ওঠে না। আদৃশ দাঁত কটমট করে সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই ওকে অনুসরণ করে আমিও বাইরে বেরিয়ে আসি। এত তাড়াতাড়ি সবটা জানা হয়ে গেল? উনি একজন সাইকো পেশেন্ট। আপনারা ওনার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন। শুনুন, একদিন সময় করে দুপুরবেলা পারলে মাছ ভাত খেয়ে যাবেন। আমি কাতলা মাছের কালিয়াটা দারুণ রান্না করতে পারি। ভদ্রমহিলার ব্যবহারে এত অস্বস্তি বোধ হচ্ছিল যে মৃতার ঘরটা ঘুরে দেখার পরিবর্তে সোজা বড় রাস্তায় এসে নামলাম। যদিও কিংসুকবাবুর কাছ থেকে ওই ঘরটা বাইরে থেকে তালাবন্ধ করে চাবি ও তার সমস্ত ডুপ্লিকেট চাবি নিজেদের কাছেই জমা রাখি। একটা সিগারেট দে তো, মাথাটা বড্ড ধরেছে। আরেক প্যাকেট কিনতে হবে, আমার কাছে শেষ দুটোই ছিল। আজকের পর কারো বাড়িতে চা খেতে গেলেও দুয়ার ভাবতে হবে। আমার মনে হয় ভদ্রমহিলা আদা ছেঁচতে গিয়েই ওষুধ গুঁড়ো করার কাজটা সেরেছিলেন। আর যেহেতু আমরা ওই সাধারণ কথাবার্তা আর ঘরের কোথায় কি খুঁটিনাটি আছে তা দেখায় ব্যস্ত ছিলাম, তাই অতক্ষণ লোহার একঘেয়ে শব্দটা আমাদের বদার করেনি। স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। ডিটেকটিভ হোক বা পুলিশের কড়া নজরদারি, ওনাকে কেউ কোনো অপরাধ করা থেকে বিরত রাখতে অপারগ। বিভাস, আগামীকাল অফিস থেকে ছুটি নিতে পারবি? এই সপ্তাহে হবে না। হাসপাতালের ভিজিটিং আওয়ারে লীনা বেনমের সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো। সেটার জন্য তো কার্ড চাই। আমি সকালবেলা ওনার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে এদিকটা ম্যানেজ করে নেব। না জানি এখন কি অবস্থায় রয়েছেন। আমার ভয় করছে, আমি নামবো। কি হয়েছে? এদিকে তাকা, চোখ খোল। ছেড়ে দাও, কেউ আমাকে ছোবে না। আমি যে তোর মা। উপরে নিয়ে গিয়ে আমাকে ঠেলে ফেলে দেবে। কে তোর ক্ষতি করতে চায়? পুষ্পিতা, ও ভালো মেয়ে নয়, আমার চেয়েও হিংসুটে। ও মারা গিয়েছে। না, তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে। ও মরতে পারে না, আমাকে জেলে পাঠিয়ে চাকরিটা কেড়ে নেবে বলে ভেবেছিল। শান্ত হ, যে চলে যায় সে আর কোনো মতেই ফিরে আসতে পারে না। ও আমার সবচেয়ে কাছের, তার মানে এবারে আমাকে ওর সাথে টেনে নিয়ে যাবে। চুপ, ওসব কথা বলতে নেই। মা, আমি কোথাও যাবো না। তুমি প্লিজ বাড়ির সব জানলাগুলো বন্ধ করে দাও। কাউকে কাউকে বলো না লীনা বেঁচে আছে। হ্যাঁ, কাউকে বলো না। পুষ্পিতার কানে খবরটা গেলে ও আবার ভয় দেখাতে আসবে। কিন্তু আমি মরতে চাই না, আমি মরতে চাই না। 156 ফ্ল্যাট থেকে বের হতেই আমরা দুজন সোজা মেলার মাঠে এসে উপস্থিত হই। চারিদিকে হইচই,
রঙিন খেলনা, সাজগোজের জিনিসপত্র, চীনামাটির পাত্রের বাহার, খাবার দাবারের দোকানপাট সব কিছু এক পাক দিয়ে ঘুরে দেখার পর লক্ষ্য পরীক্ষা করার জন্য বন্দুক দিয়ে বেলুন ফাটানো স্টলের সামনে লাইন দিলাম। এক্সকিউজ মি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি নাগরদোলাটা বন্ধ হয়ে আছে। ওরা ঘোরানো হবে না? আপনি কোথা থেকে আসছেন? দমদম থেকে বেশ কিছুটা দূরেই থাকি। ও, তাই খবরটা কানে যায়নি। এই নাগরদোলনার জন্যই তো মেলাটা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। দেখছেন না, একটা খাঁচা খুলে রাখা আছে। কিছুদিন আগে বড়সড় বিপদ ঘটে যাওয়ার কারণে নাগরদোলনা চালাবার লোকগুলোকে থানায় ডেকে পাঠানো হয়। আমরা কর্তৃপক্ষের কাছে হাতে পায়ে ধরে দোকানপাট খোলার অনুমতি পেয়েছি। বিক্রি হোক বা না হোক, ভাড়াটা তো গুনতে হবে। সেক্ষেত্রে দুজন মানুষ মারা যাওয়ায় যদি প্রত্যেকের পেটে লাথি পড়ে, তবে পরের বার এখানে এসে স্টল দিতেও 10 বার ভাববো। মৃত্যুর আসল কারণটা কি? কনস্টেবল এসে সবকিছু সার্চ করে জানান একটা খাঁচার স্ক্রু একটু নড়বড়ে ছিল। হয়তো সেই কারণেই টাল সামলাতে না পেরে উপর থেকে সোজা নিচে আছড়ে পড়ে। একটা খাঁচায় তো দুজন করে মানুষ বসানো হয়। সেক্ষেত্রে একজন মারা গেলেন আর অপরজন সুস্থ সফলভাবে নিচে নেমে এলো, তা কি করে সম্ভব? নাগরদোলনায় ওঠার পর কেউ যদি কাউকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেটা তো আমাদের খালি চোখে ধরা পড়ার কথাই নয়। এর আগে নাগরদোলাটা কোন মেলায় গিয়েছিল তা বলতে পারবেন? ওসব আমি কেমন করে জানি? সেই রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে? হ্যাঁ, সামনের দোকান থেকে দামি শোপিস চুরি যায়। চুরির খবরটা শিওর শর্ত? উনি ঠিক কথাই বলছেন। খবরের কাগজ পড়ে দেখলেই চুরির ঘটনাটা সম্পর্কে জানতে পারবি। আরেকটা মেয়ে নাগরদোলনার নিচে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মুখে রক্ত তুলে মারা যায়। তাই আমাদের সকলের ধারণা ওই মেশিনটার আশেপাশেই কোনো গন্ডগোল বেঁধেছিল। লোকের মুখে শুনলাম 2 পরিবারের মানুষজন বেশ ক্ষমতাশালী, পুলিশের সাথে বসে সিসিটিভি ফুটেজ চেক করেছে। কিন্তু নাগরদোলনা থেকে মেয়েটা পড়ে যাওয়ার সময় সামনের জনের সাথে কথা বলা তো দূরস্থ, চোখে চোখে কোনো ইশারা পর্যন্ত হয়নি। তবে একটা হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে। তার মানে মাথা ঘুরে যাওয়ার ফলে কাত হয়ে যেতে পারে। ওই তো ওই দিকটায় দাগ কাটা আছে। আদৃশ জায়গাটার কয়েকটা ফটো ক্লিক করে পুনরায় আগের অবস্থানে ফিরে এসে বলতে শুরু করলো। যারা মারা গিয়েছেন তারা কি আপনার স্টলে এসেছিলেন? কিছু মনে পড়ছে? ভিড়ের মাঝে কাকে দেখেছি কাকে দেখিনি স্পষ্টভাবে বলা মুশকিল। তবে আমাদের স্টলে বেশিরভাগ ছেলেদেরই জটলা থাকে। থ্যাঙ্কস। টাকাটা ধরুন। কি বুঝলি? চুরি যাওয়া শোপিসটা এখন কোথায় রয়েছে সেটা বোধহয় আমি অনুমান করতে পারছি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? কি দেখবেন বলুন? আপনার নাম? শিবু পাল। কোথা থেকে আসছেন? সেসব জেনে আপনার কি দরকার? নমস্কার, আমি ডিটেকটিভ আদৃশ চৌধুরী। আপনার স্টল থেকে চুরি যাওয়া শোপিসটার বিষয়ে কয়েকটা কথা জানতে এসেছি। এই স্যারদের জন্য বাইরে 2টো চেয়ার পেতে দে। সেবার বলুন তো, শোপিসটার দাম কত ছিল, দেখতে কেমন, আর ঠিক কোন জায়গাটায় রাখা ছিল? দামি পাথর কেটে কারুকার্য সহকারে বিভিন্ন পশু পাখির মূর্তি, অপ্সরা, মানুষের মুখমণ্ডল তৈরি করার জন্য আমি এর আগেও সরকারের তরফ থেকে বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি। এখানে যা কিছু দেখছেন তার মধ্যে সবচেয়ে কম দামের শোপিস হলো এই ময়ূরটা, মাত্র 4000 টাকা। মেলায় বসেছি বলে ভাববেন না আমার বিক্রি কম। যারা আমার হাতের কাজ একবার সামনাসামনি দেখেছেন তারা বারংবার যে কোনো মেলায় গিয়ে আমার স্টলের খোঁজ করতে থাকে। চুরি যাওয়ার দিনে কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেক করার অনুরোধ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন 2টো মেয়ে মারা যাওয়ায় কনস্টেবল স্যার তাদের পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন। আপনি আমার মোবাইল নাম্বারটা সেভ করে নিন। আমি যদি শোপিসের হদিশ পাই তাহলে চোরের কাছ থেকে ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, ঠিক আছে। ভদ্রলোক অপর একটি শোপিস তুলে জায়গাটা চিহ্নিত করার পর ফোন থেকে চুরি যাওয়া বস্তুটার ছবি দেখিয়ে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে শুরু করেন। ভদ্রলোক উপচে পড়া ভিড়ের মাঝেও
ওনার মহামূল্যবান সময় আমাদের দেওয়ার ফলে একেবারে খালি হাতে দোকান থেকে বের হতে পারিনি। সুতরাং ব্যাচেলর ছেলেদের ঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত যে জিনিসটা মানে অ্যাস্ট্রে, ওইটারই একটা শৌখিন ভার্সন কিনে আনলাম। বাড়ি ফিরে রান্নাবান্না করার আর তেমন ইচ্ছে ছিল না, তাই বাইরে থেকে কিনে আনা ফ্রাইড রাইস আর চিলি চিকেন সহকারে ল্যাপটপ খুলে বসলাম। এখানটা পজ কর। আরে অন্যজনের সাথে ধাক্কা লেগেছে, তেমন সিরিয়াস কিছু নয়। হ্যান্ড মুভমেন্টের উপর লক্ষ্য রাখ। পুষ্পিতা ম্যাডাম তো তার বান্ধবীর দিকে তেড়ে আসছেন বলে মনে হচ্ছে। তাহলে কি লীনা ম্যাডামের মৃত্যুর জায়গায় ভুলবশত পুষ্পিতা ম্যাডামের নাম্বার লেগে গিয়েছিল? দুজন যুবতীর অকাল মৃত্যুর দৃশ্যটা বারবার প্লে করার পরেও তেমন সন্দেহজনক কিছু ধরা না পড়ায় আমরা ভদ্রলোকের দোকানে শোপিস চুরি যাওয়ার বিষয়ে দিকপাত করলাম। গোলাপি ওড়না জড়ানো মাঝারি গড়নের একজন ভদ্রমহিলা 3-4টে শোপিস নিয়ে দামাদামি করার সময় হুট করে তার ব্যাগের মধ্যে লাল রঙের একটা মুনিয়া পাখি ভরে সোজা হাঁটা লাগালেন খাবারের দোকানগুলোর দিকে। কিংশুকবাবু যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলেন সেখানে চকচকে শোপিস দেখে মনে হয়েছিল পুষ্পিতা দেবী বা ওনার দাদা হয়তো জিনিসটা চুরি করে এনেছে, কিন্তু এখন তো পুরো হিসেবটাই উল্টে যাচ্ছে। আচ্ছা, তুই ওই বাড়িতে বসে সিঁদুরের প্রসঙ্গ তুলেছিলি কোন কারণে? দৈতা দেবীর সিঁথিতে আজকালকার দিনে লিকুইড সিঁদুর দেওয়া ছিল, অথচ প্রথমের ঘরটায় কাঁচের সেলফের একেবারে ভেতর দিকে একটা দামি সিঁদুর কৌটো দেখতে পাই। দেখ, সময়ের সাথে সবাই আপগ্রেড হয়। আমার কিন্তু এখানে অবিশ্বাস্য কিছুই বোধ হয়নি। দুজনের খাওয়া দাওয়াই প্রায় শেষের দিকে। ঘড়িতে সময় বলছে রাত 11:30। আগামীকাল সকালে আবার যথা সময় অফিসে যেতে হবে। সুতরাং কেসের চিন্তাভাবনা এখানেই সীমাবদ্ধ রেখে টানা ঘুম দিলাম। হ্যালো, তুমি কি চাইছো বলো তো? কি ঠিক করেছো একটু স্পষ্ট করে জানাও আমাকে। ভাই ইতিমধ্যে আমাকে সন্দেহ করতে লেগেছে। না, খুব বেশি দিন সবটা আড়াল করে রাখা বড্ড কঠিন। তুমি কি করবে মানে? স্বামী হিসেবে তোমার আমার প্রতি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, টাকা পয়সা চাইবার বেলায় তো একেবারে লম্বা লম্বা কথা বের হতো, এখন জোর গলায় দুটো কথা বের হচ্ছে না আমার জন্য? দুটো সাফাই গাইতে পারছো না? পিসি, ব্যস্ত আছো? আমি এখন রাখছি। কি ব্যাপার? এত রাতে কি মনে করে? অবাক লাগছে? এমনই এক রাতে তুমি আমার ঘরে গিয়ে এই বাড়ির সকলের চোখে আমাকে ভিলেন সাজার অনুরোধ জানিয়েছিলে, মনে আছে? আস্তে কথা বল। কত চাই? আহা, আমার হারিয়ে যাওয়া সম্মান, ভালোবাসা, স্নেহ আর আদরের বোনটাকে তুমি কি পারবে ফিরিয়ে দিতে? কই, মারার আগে তো তার প্রতি এত দরদ তোর আসেনি, এখন কি হলো? কারণ তুমি আমাকে বলেছিলে যে এই বাড়ির গুরুভাগ যদি নিজের নামে লিখে নিতে পারি, সেখান থেকে দয়ার বশে তোমাকেও যেন খানিকটা অংশ ছেড়ে দেওয়া হয়। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? কিছুক্ষণ আগে পর্যন্ত তুমি পিসে মশাইয়ের সঙ্গে কথা বলছিলে, তাই না? কোথায়? হ্যাঁ, কোথায়? 10টা বাজলেও ঘুমিয়ে পড়ে। তার মানে পরপুরুষের সাথে প্রেমের আলাপ চলছিল? হ্যাঁ, মুখ সামলে কথা বলবি। লাই দিয়ে পায়ের জুতো মাথায় তোলার মানে অপমান করার সেই ফ্রি লাইসেন্সটা তুমি সেদিনই আমার হাতে তুলে দিয়েছিলে পিসি। বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা। যাচ্ছি, চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো পিসি, তোমার আয়ু ফুরিয়ে এসেছে। সন্দীপন, খবরদার, ওই বিষাক্ত মুখে তুমি আমার নামটা উচ্চারণ করবে না। এই আদৃশ, উঠে পড়। লীনা ম্যাডামের বাড়িতে যেতে হবে তো। চায়ের জল চাপা, সাইডে আয়। বাড়ি থেকে বের হওয়ার আগেই একেবারে জলখাবারটা সেরে ফেলি, কারণ ওখান থেকে যে যার কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করব। লীনা ম্যাডামের বাড়িটা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের কাছাকাছি।
সুতরাং স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা পেরোতে হবে। এই গলিটা ধরে সোজা এগোলে 4 নম্বর বাড়িটাই হচ্ছে কদম কানন। আবাসের আয়তন মাঝারি হলেও বেশ পরিপাটি। কিছুদিন আগেই হয়তো বাড়িটা রং করানো হয়েছে। হ্যাঁ, যাই। এখন আবার কে এলো? নমস্কার, এটা কি লীনা ম্যাডামের বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা পুষ্পিতা ম্যাডামের খুনের ঘটনা তদন্তে নেমেছি। খুন? খুন কেন হতে যাবে? ওটা একটা অ্যাক্সিডেন্ট বা অপঘাতে মৃত্যু বলা যেতে পারে। বাকি কথাবার্তা ভিতরে বসে বলা যায় না? সে ঠিক আছে, কিন্তু আমার মেয়েটার মানসিক অবস্থা আগের মতো নেই। ডাক্তারবাবু বলেছেন ওর উপর চাপ সৃষ্টি করা অনুচিত। উনি বাড়িতে ফিরে এসেছেন? হ্যাঁ, গতকাল সন্ধ্যায় ডিসচার্জ করা হয়। খবরটা শোনা মাত্রই আমার আর আনন্দের সীমা ছিল না। আদৃশের সাথে ওনার জিজ্ঞাসাবাদ পর্বটা মিস করব, সেই দুঃখে মনের মধ্যে একটা চাপা কষ্ট কাজ করছিল, কিন্তু এখন বেশ হালকা লাগছে। মামনি, মামনি, ওরা তোর সাথে দেখা করতে এসেছেন। চলে যা, চলে যা, আমি কিছু করিনি। আমরা জানি আপনি নির্দোষ। মিথ্যা কথা। আমাকে ভুলিয়ে ভালিয়ে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন বলে ভেবেছেন? পুষ্পিতা ম্যাডামের সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য উনি নিজে দায়ী। উনি তো আপনার উপর অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করছিলেন। নাগরদোলা উঠেও আপনাকে ভয় দেখানোর চেষ্টা জারি ছিল। ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না। ছোটবেলা থেকেই ও কম্পিটিটিভ প্রকৃতির, সেহেতু ওর চেয়ে কারো ভাগে বেশি কিছু গেলে ও তার চেয়েও বেশি খাটাখাটনি করে সেটা হাসিল করার চেষ্টা করে, কিন্তু অন্যের সুখ কেড়ে নিতে শেখেনি ও। আমরা সবটা জানি। নিরপেক্ষভাবে কয়েকটা প্রশ্ন করলে তার উত্তর দিতে আপনার নিশ্চয়ই আপত্তি নেই। লীনা ম্যাডাম প্রথমে তার মায়ের মুখের দিকে তাকান, তারপর ঘাড় নেড়ে ইতিবাচক সম্মতি প্রদান করলে আদৃশ চোখের ইশারায় ঘরটা খালি করে দিতে বলে। আচ্ছা, পুষ্পিতা ম্যাডাম আপনার বেস্ট ফ্রেন্ড ছিলেন? সেদিন মেলায় গিয়েছিলাম 8 বছর আগে। ঠিক সেই তারিখে আমরা প্রথম একে অপরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে সারা জীবন বেস্ট ফ্রেন্ড থাকার প্রমিস করি। তার মানে ওনার সমস্ত পার্সোনাল ডেটা আপনার কাছে রয়েছে? মাঝখানে 1.5-2 বছরের কথা বাদ দিলে আগে পরে কি ঘটেছে তা জানি। মাঝখানে স্মৃতি ভুলে যাওয়ার কারণ কি? তখন ওর বয়ফ্রেন্ড ছিল বলে তার সাথে সব জায়গায় ঘুরতে যেত, বাড়িতে বলতো আমার সাথে বের হচ্ছে। আপনার অভিভাবকরা এসব জানতেন? হ্যাঁ, অতনুর দেওয়া কোনো উপহারই পুষ্পিতা নিজের বাড়িতে নিয়ে যেতে পারেনি। ওর বাবা জানতে পারলে সবকিছুতে আগুন ধরিয়ে দিত। এদিকে গিফট না নিলে যদি বয়ফ্রেন্ড রাগ করে, সেই ভয়ে সবকিছু ওই বাড়িতে এসে জমা রাখতো। দু একটা উদাহরণ দিতে পারেন? অতনুর কাছে চকলেট, ফ্লাওয়ার বুকে গিফট করা ছিল খুব সাধারণ ব্যাপার। স্পেশাল দিনে মিট আপ করতে গেলে দামি ড্রেস, পারফিউম, হেয়ার ড্রায়ার, কোনো কিছুই বাদ রাখেনি। আপনার তা দেখে হিংসে হতো না? লীনা ম্যাডাম মাথা নিচু করে বেশ কিছুক্ষণ নীরব থাকলে আমি পাশ থেকে বলে উঠি, এক্ষেত্রেও কম্পিটিশন করেছিলেন কিনা সেটাই জিজ্ঞাসা করছে। ভালোবাসা কি জোর করে ছিনিয়ে নেওয়া যায়? নেতিবাচক উপলব্ধিটা কবে হলো? অতনু সম্পর্কে জড়াবার অনেক আগে থেকেই আমি ওকে পছন্দ করতাম, এ কথা পুষ্পিতাও জানতো। কিন্তু হঠাৎ করে আমার আড়ালে গিয়ে নিজে থেকে অতনুকে প্রেম প্রস্তাব দিয়ে ও সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি সবটা জানার পর নিজেকে স্থির রাখতে পারিনি। কান্নাকাটির জেরে বারবার অজ্ঞান হয়ে যায়। ও তখন পরিস্থিতির সামাল দিতে বলেছিল সব দোষ নাকি অতনুর। পুষ্পিতা ওর নাম্বার ব্লক করে রাখায় অতনু ওর বাবা মায়ের নাম্বার থেকে পুষ্পিতাকে ক্রমাগত বিরক্ত করতে থাকে। ওই একটা ধাক্কা আমাকে অতনুর প্রতি ভালোবাসা ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। এরপর কয়েক মাস কেটে যায়। একটা অনুষ্ঠানে ওর সাথে পুনরায় দেখা হতেই টুকটাক কথা বলার সময় হঠাৎ করে আসল সত্যিটা বেরিয়ে আসে। পরবর্তীতে পুষ্পিতাকে চেপে ধরতেও বলেছিল ভুল করে ফেলেছে, আমি যেন ওর কাছ থেকে অতনুকে সরে আসতে বাধ্য না করি। আপনিও এত সহজে বান্ধবীকে ক্ষমা করে দিলেন? ভালোবাসার জন্য কত মানুষ অপরের রক্তেই হাত রাঙিয়ে ফেলে, আর এ তো শুধুমাত্র মিথ্যে অভিনয়। পুষ্পিতা ম্যাডামের মায়ের মুখে গোপালের সোনার বাঁশি উধাও হওয়ার ঘটনা আবছাভাবে শুনেছিলাম।
এখন আসল বিষয়টা আপনার কাছ থেকে জানতে ইচ্ছুক। ও বাড়িতে ঘন ঘন যাতায়াতের তরুণ সন্দীপন বাবুর সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। তার চাল চলন, দৃষ্টি, হাসি আগাগোড়াই কেমন যেন একটা কৃপি লাগতো। একাকি বসে কোনো কথাবার্তাও হয়নি, তবে জন্মাষ্টমীর সময় স্নান সেরে উপোস দিয়ে ও বাড়ির পুজোয় যোগ দিয়েছি। আর অমনি কাকিমা বললেন ওপর থেকে ফুলের ঝুড়িটা নিচে নিয়ে আসতে। পুষ্পিতা সামনে না থাকায় আমার ওপরই কাজের ভার পড়ল। লিনা নাকি? হ্যাঁ, কিছু বলবে? না না, সাবধানে যেও। অত বড় ঝুড়ির জন্য পরের ধাপের সিঁড়ি ভালো করে দেখাও যায় না। ফুল নিচে পড়লে কিন্তু মা খুব বকবেন। তাহলে তুমি এটা ঠাকুর ঘরে রেখে এসো না, আমি ততক্ষণ সাজের জিনিসপত্রগুলো নিয়ে আসছি। ঝুড়িটা হাত বদল হবার সময় সন্দীপনদা ইচ্ছাকৃতভাবে আমার হাতটা শক্ত করে চেপে ধরায় আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একে তো ওই বাড়ির কারোর সাথে তার ভালো সম্পর্ক নয়, চিৎকার করে লোক জড়ো করলেও পুষ্পিতা বলতো কেন আমি ওর দাদার সাথে কথা বাড়িয়েছি। সুতরাং সন্দীপনদার দোষ ধরার চেয়েও আমার বদনাম হবার সম্ভাবনা অধিক থাকায় আমি একটা ধাক্কা দিয়ে হাতটা ছাড়িয়ে নিতেই হ্যান্ডব্যাগটা নিচে পড়ে যায়। বাড়িতে অত লোকজনের মধ্যে কে কখন টাকা পয়সা চুরি করে নেবে সেই ভয়েতে পুষ্পিতা ব্যাগটা নিজের সাথে নিয়ে ঘুরতে বলেছিল। থাক, তোমাকে ঝুঁকতে হবে না। সরে যাও, আমাদের এইভাবে কেউ দেখে ফেললে হিতে বিপরীত হতে পারে। তোমার গুড বুকে লাল কালির দাগ পড়ে যাবে, তাই তো? আরে দাঁড়াও, এত তাড়া কিসের? আমি তোমার বোনের মতো হই। আবার কবে দেখা হবে? এ বাড়িতে আসবো কিনা জানা নেই, তবে এমন অভব্য আচরণ করলে আমি কিন্তু কাকুকে সবটা জানিয়ে দেব। আমার অনুমান মৃদু হেসে ব্যাগটা তুলে দেবার সময় কায়দা করে বাঁশিটা ভরে দেওয়া হয়। কিন্তু আপনাকে চোর প্রতিপন্ন করে সন্দীপনের কি লাভ? জানি না, সন্দীপনদার মনে যে আমাকে ঘিরে অন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে সেটা আমার কখনো উপলব্ধি হয়নি। হয়তো সেদিন বড় কোনো অন্যায় ঢাকতে সকলের দৃষ্টি আপনার উপর এনে ফেলা হয়েছিল। এরপর লজ্জায় আর ও বাড়ির ছায়া মারায়নি। আমাদের সঙ্গে এতখানি সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। আপনার মাকে এখানে ডেকে দিন। মা, ভেতরে এসো। আচ্ছা, আপনার নামটাই তো এখনো জানা হলো না। মিসেস কাবেরী দত্ত। আমি এখনো বিবাহ পূর্ববর্তী পদবিটাই ব্যবহার করি। এবার আপনার সঙ্গে একান্তে কিছু আলোচনা আবশ্যক। মামনি, বাইরে যা। ভদ্রমহিলা বিছানার কিনারায় বসতেই আদৃশ প্রশ্ন করতে শুরু করে। শেষ সময় পুষ্পিতা ম্যাডামের অবস্থাটা বর্ণনা করতে পারবেন? চোখ উল্টে গিয়েছিল। মেলার মাঠে থাকতেই নাকি হাত পা ঠান্ডা হয়ে আসে। মৃত্যুর পূর্বে হয়তো রাসায়নিক কোনো পদার্থ শরীরে প্রবেশ করায় রক্তটাও থকথকে হয়ে গিয়েছিল। তার মানে পোস্টমর্টম রিপোর্টে যা এসেছে তা আংশিক সত্য। আচ্ছা, পুষ্পিতা ম্যাডামের সাথে কোনো বিষয় নিয়ে লীনা ম্যাডামের বিবাদ সৃষ্টি হয়? লীনা একটা পার্ট টাইম জবে জয়েন করেছে। সেই খবরটা পুষ্পিতা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না। আমি যদি খুব ভুল না হই তাহলে নাগরদোলায় চেপে পুষ্পিতা ম্যাডাম আপনার মেয়ের গলা টিপে ধরার চেষ্টাও করেছিলেন। থাক, সেই ভুলের শাস্তি যে ঈশ্বর এভাবে দেবেন তা একজন মা হয়ে মেনে নেওয়াটা দুষ্কর। ঠিক আছে, আজ তবে উঠি। নমস্কার। এই বলে ওই বাড়ি থেকে বের হই ট্রেনে চেপে শিয়ালদাহ এসে যে যার মতো কলেজ অফিসের দিকে বেরিয়ে গেলাম। তবে সন্ধেবেলা বাড়ি ফিরতেই দেখি দরজার বাইরে থেকে তালা ঝুলছে। দেখেছো, আমাকে না জানি আবার কোথায় সূত্র খুঁজতে বের হলো। কাজ কত দূরে গিয়েছে? এটা আপনার জবানবন্দির উপর নির্ভরশীল। বাহ, আমিও যে কারোর জন্য এতটা গুরুত্বপূর্ণ হতে পারি তা তো শুনেও শান্তি। দুঃখিত, শান্তি ভঙ্গ করাই আমার কাজ। আজকে হঠাৎ উল্টো সুর গাইছেন যে? লীনা ম্যাডামকে আপনি পছন্দ করেন? ও পুষ্পিতার বয়সী, বোনের মতো। কিন্তু বোন নয়। ও কি আমার সম্বন্ধে আপনাদের কিছু বলেছে? বলার মতো কোনো অপরাধ ঘটেছিল বুঝি? আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবেন না। সম্মান দিচ্ছি, চুপচাপ নিয়ে নিন।
নিজের আসল রূপে এলে না কেসটা মাঝপথে ছেড়ে পালাতে বাধ্য হবেন। দুদিনের আগাছার মতো গজিয়ে ওঠা গোয়েন্দাগিরির শখ আমি এক হাতে কিনে অন্য হাতে বেচতে জানি। হ্যাঁ, আরে কি 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 করছেন কি আপনি? হ্যাঁ, হাত ছড়ান বলছি, আমি শ্বাস নিতে পারছি না। ছাড়ুন। এখনো তুই জানিস না আদৃশ চৌধুরী কি কালার চেঞ্জিং পিস। আমার সঙ্গে জায়গা হওয়ার নাটক করলে এমন রিয়াকশন দেবো যে মেডিসিন ছাড়াই মেন্টাল ডিসঅর্ডারের ভূত কানের ফুটো দিয়ে পালাবে। এর চেয়ে বেশি মুখ খোলাস না, পাবলিক প্লেস তো। বাসার উপর আড়াল আবডাল রেখে বলছি, মটকা গরম হয়ে গেলে হিড় করে টানতে টানতে নিজের এলাকায় নিয়ে যাব। তারপর তুই ঠিক যেই ভাষায় অভ্যস্ত সেই ভাষাতে তেমন করে সমস্ত সত্য উগড়ে আনতে হয়, সেটাও কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। বলছি 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 সব বলছি, আগে আগে গলাটা ছাড়ুন। চল যাই। এত সময় দেওয়া যাবে না। জন্মাষ্টমীর দিন সবাই যখন পূজার জোগাড়ে ব্যস্ত ছিল, আমার পিসি তখন সকলের চোখ এড়িয়ে ঠাকুর ঘরের সিন্দুক থেকে মা লক্ষ্মীর সীতাহারটা চুরি করে নেয়। আঁচলের আড়ালে নেওয়ার সময় আমি দূর থেকে ওটা লক্ষ্য করেছিলাম। গোপালকে সাজানো হয়ে গেলেই তো বাকি বিগ্রহদের সাজানোর জন্য গহনার খোঁজ পড়তো, আর আমি চাইনি অতগুলো লোকের সামনে আমাদের বাড়ির কেউ চোর প্রতিপন্ন হোক। আর সেহেতু বাঁশিটা চুরি করে আমি লিনার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করি। কি অলক্ষণে মেয়ে গো, বান্ধবীর বাড়িতে এসে হাত ছাপাই করছে। বিশ্বাস করুন, আমি জানি না এই জিনিসটা কি করে আমার ব্যাগের মধ্যে এলো। পিসি, তুমি এসবের মধ্যে থেকো না। পুষ্পিতা, সত্যি করে বল, এই জিনিসটা দোকানে বিক্রি করে টাকাটা আধা আধি করে ভাগ করার প্ল্যান করেছিলি না? ছি 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 ছি, ও কথা বলবেন না। তুমি পাপ করতে পারো, আর আমি হাতে নাতে পাপিকে ধরিয়ে দিলেই দোষ না? এবার কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব। তোমার কোনো মতামত আমরা শুনতে চাই না। আমি লীনাকে নিজের মেয়ের চেয়েও বেশি বিশ্বাস করি। এটা ওর কাজ নয়, কেউ ইচ্ছাকৃতভাবে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি বাড়ি যাব। দইতা, মেয়েটা জামা কাপড়ের এখানে ওখানে কিছু লুকিয়ে রেখেছে কিনা একবার দেখে নিও। তুমি এসো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। এবার বলুন তো, পুষ্পিতা দেবীর অতীতে আত্মঘাতী হতে চাওয়ার কারণ কি? অতনুর সাথে ওর সম্পর্কটা মেনে না নেওয়ায় ফোনে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল ওরা, আর সেটা আমি আড়ি পেতে শুনে ফেলি। তারপর লোক লাগিয়ে ওই ছেলেটাকে খুনের হুমকি দিই। তারপর যা হয় আর কি, প্রেমিকের ক্ষতি হলে ও নিজেকে শেষ করে দেবে এসব কথা বলে আমাকে ভয় দেখাতে লাগে। আর কিছু জিজ্ঞাসা করবেন? না, যেমন কলারটা ঠিক করে নেবেন। 9:30 বাজতে চলল, অথচ এখনো একটা ফোন করলো না। ওই তো এসে পড়েছে। সন্দীপনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা তো আমাকে আগে জানাসনি। আগামীকাল সকালে পুষ্পিতা ম্যাডামের ঘরটার খানা তল্লাশি নেব, জানিয়ে রাখলাম। এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। খুব দায়সারাভাবে উত্তর দিয়ে আমাকে এড়িয়ে গেল। হয়তো আমাদের হাতের কাছেই নতুন সূত্র রয়েছে, যেটা আদৃশ টের পেলেও আমি বুঝতে পারছি না। কিন্তু সেটা কি হতে পারে? এইসব ভাবতে ভাবতেই সারাটা রাত বিছানার এদিক থেকে ওদিক করতে করতেই ভোর হয়ে আসে। সকালবেলা ও বাড়িতে গিয়ে বদ্ধ ঘরের তালা খুলতেই গুমোট ভাব, ধুলো ময়লা, ছাই, ডায়েরি রাত পোড়া পাতা, বেশ কয়েকটা কালোজয়ী প্রেমের উপন্যাস আর অ্যান্টিবায়োটিক ওষুধের দেখা মিলল। এদিকে বাড়ি ফিরে আরাম কেদারায় গায়ে নিয়ে আদৃশকে মোবাইল ঘাঁটতে দেখলে পরবর্তী পদক্ষেপের কথা জিজ্ঞাসা করতেই পুনরায় হতাশ হই। এই নাম্বারটা দেখতো, ইন্ডিয়ার বাইরের অথবা স্প্যাম। যেদিন থেকে কিংসুকবাবু এই মোবাইলটা দিয়ে গিয়েছেন ঠিক সেদিন থেকে প্রায় 50 বার এতে ফোন করেছি, কিন্তু বারংবার সুইচ অফ বলছে। অথচ পুষ্পিতা দেবী ও প্রান্তের মানুষটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতেন। স্ট্রেঞ্জ। আদৃশ মাথা চুলকে বলে উঠল, সিসিটিভি ফুটেজটা আরেকবার প্লে করতো।
সেই একই জায়গায় পজ প্লে জুম পজ প্লে জুম করতে করতে হাত প্রায় অবশ্যই আসার জোগাড়। পেয়েছি। মোবাইলে মডেলটা চিনতে পেরেছিস? কোথায় যাচ্ছিস? এই নাম্বারটা সাইবার সেলে ট্র্যাক করা যায় কিনা দেখতে হবে। খুব বেশি কিছু হয়তো পাবো না, তবে এই মোবাইলের সেটগুলো কবে কারা কোথা থেকে কিনেছেন সেসব ঘেঁটে যদি উপায়ন্তর হয় এই যাত্রায় উতরে যাব। এই দাঁড়া, আমিও সঙ্গে যাচ্ছি। প্রয়োজন নেই, এটা একদিনের কাজ নয়। রীতিমতো খাতা পেন নিয়ে হিসেব কষতে হবে। সেই কথাই মিলল। রাতের বেলা বাড়ি ফিরে খুব মনোযোগ সহকারে একের পর এক নাম্বার লিখে পরদিন সকাল হতেই আবার যুদ্ধ শুরু হলো। এভাবে মোট 2 দিন অতিক্রান্ত হতে পরবর্তী সন্ধেবেলা নিজের ঘরে বসে আপন মনে বই পড়ছি, আর এমন সময় আদ্রিস এসে বিজয়ীর হাসি টেনে জানায়, বাড়িতে সকলকে প্রস্তুত থাকতে বলিস, আমরা আগামীকাল সকালে শেষবারের মতো উপস্থিত হব। কি, কেন, কিভাবে, এসব কিছুই যে ও আগে থাকতে বলবে না সেটা নিশ্চিত। অগত্যা আপনাদের মতো আমাকেও এতক্ষণ টান টান উত্তেজনা চেপে অপেক্ষা করতে হয়েছে। ভিতরে আসুন। কে সে আসল খুনি? পুষ্পিতা ম্যাডাম অতিরিক্ত কৌতূহলের কারণে মারা যান। এসব আপনি কি বলছেন? সন্দীপ্তা ম্যাডাম লুকোচুরি ছেড়ে এবার সকলের সামনে ধরা দিন। হিল পরে ছিমছাম গরনের একজন মধ্যবয়স্ক রমণী গটগট করে আমাদের মাঝখানে এসে উপস্থিত হতেই সবার চোখে কৌতূহল ধরা দেয়। কিন্তু কিংসুকবাবু এই চমকে একেবারেই খুশি হননি, কারণ তার হাত পা কাঁপছে, চোখ দুটো মুহূর্তের মধ্যেই রক্ত জবার মতো লাল হয়ে উঠল। অতি কষ্টে অস্ফুটে জিজ্ঞাসা করলেন, ও ও এখানে কি করছে? ও তো বহু বছর আগেই মারা গিয়েছিল। আমরা কি একে অপরের পূর্ব পরিচিত? কিংসুকবাবু ভয়তে পাগলের মতো হাত পা নেড়ে যোগসূত্র অস্বীকার করলেন। আমি ওকে চিনি না। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। তাহলে কি করে বললেন যে উনি পরলোক যাত্রী? সমশ্রী দেবী, আপনার অভিনয়ের তারিফ না করে পারলাম না। এই ঘরটায় প্রবেশ করতে কেমন যেন সন্দেহসূচক গন্ধ মাথার মধ্যে নাড়া দেয়, কিন্তু আপনার খলনায়িকার প্রতিচ্ছবি সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। এ কি, এসব কি হচ্ছে? হ্যাঁ, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বৌদি, তুমি তো মারা গিয়েছিলে সত্যি। আমি এই 2 হাতে তোমার কপালের সিঁদুরের টিপ, চন্দনের ফোঁটা এসব তো এঁকে দিয়েছিলাম। তোমার দাদা নিজের হাতে মুখাগ্নি করেছিল। হ্যাঁ, ঠিক তাই। তুমি কিংসুকের দ্বিতীয় স্ত্রী, আর সন্দীপন আমার গর্ভজাত সন্তান। কিন্তু ওনার বাবা মা যে বলেছিলেন সন্দীপন ওনাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়র ছেলে। বাবা মা দুজনেই অসময়ে মারা যাওয়ায় এই বাড়িতে রেখে মানুষ করেছেন। এটাকেই বোধহয় রক্তের টান বলে। স্ত্রীর প্রতি সমস্ত দায়ভার এক নিমেষে ছেড়ে ফেলতে পারলেও ঔরসের ছাপটুকু মুছতে চায়নি। মা, আমি কি দোষ করেছিলাম? কত বছর ধরে রাত দিন তোমার কথা মনে করে কান্নাকাটি করেছি, কিন্তু তুমি সব কিছু জেনেও আমার থেকে দূরে সরেছিলে। তুমি এতটা নির্দয় কেমন করে হলে? তোর বাবা আসল সত্যিটা জানতে পারলে আমাকে বাঁচিয়ে রাখতো না। সমশ্রী দেবী, আপনার শ্বশুর বাড়ির সঙ্গে ওনার সম্পর্ক কি? ও আমার স্বামীর একমাত্র বোন। আমাদের পাল্টাপাল্টির বিয়ে হয়, কিন্তু আমাদের পরিবার থেকে কোনোদিনও কোনো দেনা পাওনার কথা উল্লেখ করা হয়নি। সেহেতু আমার বাপদাদার দোষে তোমার ভাইকে আমায় হত্যা করতে উস্কানি জোগালে। এছাড়া আমার হাতে অন্য কোনো উপায় ছিল না। কেন? আমি তো ওদের লোভকে কখনো বাহবা দিইনি। জোর গলায় বলেছিলাম, তুমি যদি নিজের বোনকে সুখী করার তাগিদে বিষয়টা থানা পুলিশ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাও, আমি সব রকমভাবে তোমার পাশে থাকব। কিন্তু তুমি প্রথম দিন থেকে আমায় কেবল অবিশ্বাস করে গিয়েছ। অগ্নিসাক্ষী রেখে বিবাহ করা স্ত্রীকে এমন মার মেরেছিলেন যে অপূর্ব সুন্দর মুখটাই থেঁতলে যায়। উনিও সেই পয়েন্টটা কাজে লাগিয়ে একদিন এই বাড়ি থেকে অসুস্থ, রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় পালিয়ে গেলেন।
আর যেই হাসপাতালে একদা নার্সের ট্রেনিং নিয়েছিলেন, সেখানে গিয়ে নিজের অবস্থা তুলে ধরতেই প্রতিহিংসার আগুনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সন্দীপ্তা দেবীর হাইট, রং, গড়ন অনুযায়ী একটা বেনামি লাশের মুখ থেতলে ওনার পরনের শাড়িটা শবের গায়ে পেঁচিয়ে নিকটস্থ মন্দিরের চাতালে ফেলে রাখল। আপনারা জানতেন ওনার মন খারাপ হলে ওই একটাই যাবার জায়গা আছে, সুতরাং সৎকারের আগে অন্য কোনো ভাবনাই মাথায় আসেনি। আমার মেয়েটা কি ক্ষতি করেছিল? আমার মেয়েটা কি ক্ষতি করেছিল? কেংশুকবাবুর ব্যবসার হিসেবপত্র দেখার ফলে পুষ্পিতা ম্যাডাম মাঝে মধ্যেই আলমারির কোথায় কি আছে তা ঘেঁটে দেখতেন। এভাবেই সপ্তদীপা দেবীর সঙ্গে আপনার স্বামীর একত্রে একটা ছবি হাতে আসায় ওর মনে অজস্র প্রশ্ন জন্ম নেয়। কিন্তু আশঙ্কা সত্যি হয়ে গেলে যে নিজের মায়ের সংসার ভেসে যাবে, ওর আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হবে, এইসব ভেবে নিজের তাগিদে ওই ভদ্রমহিলাকে তার বাবার সঙ্গে ওনার কতদিনের ও কিসের সম্পর্ক সেসব খুঁজে বের করার চেষ্টা চালান। ভাগ্যক্রমে তার এক বন্ধুর সঙ্গে হাসপাতালে ভিজিটিং আওয়ারে দেখা করতে গেলে দূর থেকে সপ্তদীপা দেবীর সঙ্গে চোখাচোখি হয়। পরের দিন ছবিটা নিয়ে গিয়ে অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ শুরু করায় সপ্তদীপা দেবী করুণ সুরে সমস্ত সত্যি ব্যক্ত করলেন। কিন্তু পুষ্পিতা ম্যাডামের মন এসব মানতে নারাজ। ভাবলেন ওগুলো এডিট করা, জাল ছবি, হয়তো ওগুলো কাজে লাগিয়ে কেউ কিংশুকবাবুর কাছ থেকে মোটা টাকা আদায় করতে পারে। পাশাপাশি সন্দীপন বাবুর সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হল। নিজের স্বার্থের কারণে টিউশন পড়ানোর নাম করে বেশ কয়েকদিন গুন্ডাদের সঙ্গে উঠবোস করায় তাদের কিছু টাকা পয়সা দিয়ে এমন একটা সিম পর্যন্ত জোগাড় করেছিলেন যার সূচনা অংশ দেখলে ইন্ডিয়ার বলে মনে হবে না। ওটা সপ্তদীপা দেবীর হাতে সমর্পণ করতেই নতুন নাটক শুরু হলো। মামুনি, একটু শোনো। তোমাকে না কতবার এখানে আসতে বারণ করেছি? এত অবাধ্য কেন তুমি? আর ওসব নামে আমায় ডাকবে না। সিস্টার বলে সম্বোধন করতে পারলে ভালো, নয়তো সম্বোধনবিহীন কথা বলবে। আমি দুটো পরিবারকে এক করতে চাই। তা হয় না। ভারতীয় আইন অনুসারে একজন স্বামীর একই সাথে দুজন স্ত্রী থাকা অন্যায়। এতে তোমার বাবার রেপুটেশন নষ্ট হবে। তুমি নিজের জন্য কিছু ভাববে না? আমি হাসপাতালের কাজটাকেই ধ্যান জ্ঞান বলে মনে করি, কিন্তু তোমার বারবারন্তের জন্য যদি সেই প্রোফাইলটা নষ্ট হয় তাহলে আমার তরফ থেকে তোমার ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশ, এই নাম্বারটা ধরো। এসব কি? তোমার আমার গোপন যোগাযোগটা কেউ কখনো জানতে পারবে না মামুনি। যখনই আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে হবে তখন এই সিমটা ফোনে ঢুকিয়ে কল করো। আমি কিন্তু আমার টিউশনের টাকা থেকে নাম্বারটা রিচার্জও করে দিয়েছি। আমি চাই না আমার কারণে অন্য কারো সংসারে জটিলতা সৃষ্টি হোক। আচ্ছা মামুনি, একটা কথা বলো তো, আজকে যদি বড়দা তোমায় ফিরে যেতে বলতো তাহলে তাকে এইভাবে দূরে সরিয়ে দিতে পারতে? বর্দা? ও বাড়িতে সবাই ওকে যত্ন করে। আসলে মায়ের মতো করে হয়তো পারে না, কিন্তু তাই বলে চেষ্টায় কোনো কমতিও থাকে না। সপ্তদীপা দেবীর কোমল জায়গাটায় আঘাত করে আপনার মেয়ে একটি নোংরা খেলা শুরু করেছিলেন। ভাবতে অবাক লাগছে, নিজেদের সাজানো গোছানো সংসার থাকা সত্ত্বেও ওনাকে শাস্তি দেবে বলে নতুন ঠিকানা জানার পর সেই বাড়িতে গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করা হয়। কিন্তু বিষ ছাড়া পুষ্পিতা দেবীকে খুন করলেন কেমন করে? পোস্টমর্টেম রিপোর্টটা আমার আদেশেই বদল করা হয়েছে। কিন্তু আপনি তো এই হাসপাতালে কাজ করেন না। যেখানে কর্মরত রয়েছি সেখানকার ডাক্তারকে সবটা খুলে বলায় উনিই ব্যবস্থা করে দিয়েছিলেন। এবার খুনের পদ্ধতিটা উল্লেখ করুন। মেলার মাঠেই ওকে শেষ করব, সেই প্রতিজ্ঞা নিয়েই হাজির হয়েছিলাম। তাই মোট 4টি স্টলে আমার ভাড়া করা লোক দাঁড় করানো ছিল। একটা দোকানে অনেক দামি শোপিসের সম্ভার চোখে পড়লে কোনটা কি কাজ করে, কত দাম, এসব জানার সময় ভদ্রলোক হেসে বলেছিলেন লাল মুনিয়াটা বারবার খালি হাতে স্পর্শ করা থেকে বিরত থাকতে। কারণ জানতে চাইলে বলা হয় ওতে সিনাবার আছে, যার গুঁড়ো তাপ পেলে বিষাক্ত পারদের বাষ্প হয়ে ওঠে। আমি গোটা জিনিসটাই চুরি করে নিয়ে মেলার বাইরে কংক্রিটের রাস্তার উপর বেশ করে ঘষার পর গুঁড়ো উপলব্ধ হলে সেটা কাপড়ের টুকরোয় বেঁধে কটন ক্যান্ডির শপে গিয়ে আগে থেকে ফিট করে রাখা ছেলেটার হাতে ওই জিনিস তুলে দিই। এরপর চিনির পাশাপাশি বিষ মিশতেই সব শেষ হয়ে যায়।
তবে মেশিনের মধ্যে ছিটে ফোটা বিষ লেগে থাকার কারণে আরেকটা নিরীহ প্রাণ অকালে ঝরে গিয়েছে। তার জন্য আমি যথেষ্ট অনুতপ্ত। নাগরদোলার কোনো দোষ নেই। মেয়েটি কটন ক্যান্ডির স্বাদ নেবার পর বার কয়েক পাক খেতেই টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। নার্সের পোশাক মানুষকে বাঁচানোর জন্য দেওয়া হয়, প্রাণ কেড়ে নেবার জন্য নয়। কিংসুকবাবু, আর একটু অপেক্ষা করুন। আপনার কর্মের হিসাব নিকাশ পূর্ণ হলেই থানা থেকে ডাক পাবেন। সপ্তদিবাদেবী, আপনার সঙ্গে যা কিছু ঘটেছে সেটা যেমন অন্যায়, তেমনি আইনের সাহায্য নেওয়ার পরিবর্তে নিজের হাতে আইন তুলে নেওয়াটাও গুরুতর অপরাধ। সুতরাং আপনার জন্য বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। এখনো মনে পড়ে ওখান থেকে বেরিয়ে আসার সময় দয়িতা দেবী ও সন্দীপন বাবুর বুক চাপড়ে কান্নাটা কানে ভেসে আসছিল। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে এবং এইরকম গল্প আরও শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরও তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।